সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শনিবারের এনটিভির আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারী। যে যেখানে আছেন আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আশা করি সবাই কুশলী আছেন। এই এনটিভির এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে আলোচনা করে থাকি। আপনারাও সেই আলোচনা আমার সাথে শরিক হতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে ফোন করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আইনের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন এবং আমি যথাসাধ্য আপনাদেরকে উপদেশ না পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন, আমরা এই অনুষ্ঠান থেকে যা পরামর্শ দিই এটাকে একটা প্রাথমিক ধারণা হিসেবে গ্রহণ করবেন, কারণ আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখার সুযোগ নাই। সামনাসামনি বসে বিভিন্ন সম্পূরক বা পরিপূরক প্রশ্ন করে আপনাদের সমস্যাটা সম্যক উপলব্ধি করার সুযোগটা আমাদের নাই। এজন্য আমাদেরটাকে একটা গাইড হিসেবে ধরে নেবেন। অভিজ্ঞ কোনো আইনজীবীর কাছ থেকে পরামর্শের কোনো বিকল্প নাই। তো যাই হোক, আমরা বেশ কিছুদিন পরে অনুষ্ঠানটা করলাম। রমজানের কারণে আমাদের অনুষ্ঠানটা বন্ধ ছিল। সবাইকে বাসি ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের ঠিক পরদিনই শনিবার আমরা একটা ঈদ স্পেশাল অনুষ্ঠান করেছিলাম। আমার সাথে আরও দুইজন আইনজ্ঞ ছিলেন যারা আমরা এই অনুষ্ঠানটা করে থাকি পালাক্রমে। আশা করি অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগেছে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের অভিমত জানিয়ে আমাদেরকে ইমেল করবেন। আর দুদিন আগে তো আমরা বাংলাদেশের স্বাধীনতা দিবস আমরা উদযাপন করলাম। সবাইকেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা আশা করি যে বাংলাদেশ অব্যাহতভাবে উন্নতির পথে চলবে। দেশ ও জাতির সবার সমৃদ্ধি কামনা করি, জনগণের সুস্বাস্থ্য কামনা করি, সুশিক্ষা, সব দিক যেন বাংলাদেশ সামনে এগিয়ে যেতে পারে। এটাই হবে আজ আমাদের এই স্বাধীনতা দিবসের আমাদের প্রার্থনা। আমাদের এই অনুষ্ঠান যে প্রায় 1 মাসের বেশি বন্ধ ছিল, এর মধ্যে পৃথিবীতে অনেক ঘটনা ঘটে গেছে। বাংলাদেশে নতুন একটা সরকার ক্ষমতা গ্রহণ করেছেন এবং আমরা একটা নির্বাচনের পরে, যেটাকে অনেকেই মনে করছেন একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছেন। আশা করি সরকার তার যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তারা পূরণ করবেন এবং দেশ ও জনগণের স্বার্থে তারা ঠিকমতো কাজ করবেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের প্রতিটি স্তরে যেন আমরা দেখতে পারি। বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের সীমাহীন দুর্নীতি। আমরা আশা করব যে বর্তমান সরকার তাদের দলের ভিতরে বা দলের বাইরে বা যেখানে যে দুর্নীতি আছে দুর্নীতিটাকে মুক্ত করবেন, কারণ দুর্নীতি যদি আমরা মোটামুটি একটা যেটাকে আমরা বলি একটা সহনীয় পর্যায়ে নিয়ে যেতে পারে, তবে আমাদের উন্নতির ধারা অব্যাহত থাকবে। এর মধ্যে আরও যে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে, যেটা নিয়ে সারা পৃথিবী এখন এক ভয়াবহ দুশ্চিন্তা আছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ। ইরানের উপরে যেভাবে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করেছে এবং এটা নিয়ে যে প্রাণহানি ঘটেছে, হাজার হাজার মানুষ কিন্তু প্রাণ হারিয়েছেন এবং বিস্তারিত সংঘর্ষ হচ্ছে। বহু বাড়িঘর, প্রতিষ্ঠান, কলকারখানা ধ্বংস হয়ে গেছে এবং এটার কারণে তেল এবং গ্যাসের সংকট দেখা দিচ্ছে। বাংলাদেশ অন্য অনেক দেশের সাথে আমরা দেখছি যে বাংলাদেশেও ভয়াবহ সংকট দেখা দিচ্ছে। এভাবে চললে আর কিছুদিন চললে বাংলাদেশে জিনিসপত্রের দাম সাংঘাতিকভাবে বেড়ে যাবে, কারণ বিশ্বের এখন সব কিছুই আমরা যা করি না কেন জ্বালানির সাথে সম্পর্কযুক্ত। জ্বালানির দাম যদি বেড়ে যায় তবে অন্য সব কিছুরই কিন্তু উৎপাদন মূল্য থেকে শুরু করে বিপণন মূল্য সব কিছু কিন্তু বেড়ে যাবে। তো আমরা আশা করি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক এবং না হলে যে আশঙ্কা অনেকে করছে যে এটা হয়তো একটা আঞ্চলিক যুদ্ধ থেকে হয়তো একটা বিশ্বযুদ্ধে এটা পরিণত হতে পারে। তো যাই হোক, আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। গত 1.5 মাসের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে ইমিগ্রেশনের ফিল্ডে আমরা সবচেয়ে বেশি আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে এই সেটেলমেন্টের রুটের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের পরিবর্তন এবং অ্যাসাইলাম যারা সিকার আছেন তাদের সেটেলমেন্টের ব্যাপারে বা তাদের গ্রান্টের ব্যাপারে সরকার বেশ কিছু পরিবর্তন এনেছেন। তো আমরা যদি রিফিউজের ক্ষেত্রে দেখি তবে আমরা দেখব তারা যদি কেউ সাকসেসফুলি তাদের ক্লেমটা তারা পান, তাদেরকে যদি রিফিউজি হিসেবে মেনে নেওয়া হয় তবে আর তারা 5 বছরের ভিসা পাবেন না, তাদেরকে 2.5 বছরের ভিসা দেওয়া হবে এবং এরপরে তাদেরকে রিভিউ করা হবে তাদের আর প্রোটেকশনের দরকার আছে কিনা। হলে
এটাকে আড়াই বছর করে তারা বাড়াবে এবং হয়তো বা 20 বছর পর্যন্ত তাদের অপেক্ষা করা লাগতে পারে সেটেলমেন্টের জন্যে। এটা একটা ইস্যু আছে। আর এটার সাথে যদি কেউ এর মধ্যে এই 2.5 বছরের পাওয়ার পরে তারা যদি স্টাডি বা ওয়ার্ক রুটে তারা সুইচ করতে পারে, সেখান থেকে তারা হয়তো অপেক্ষাকৃত তাড়াতাড়ি তারা সেটেলমেন্ট পেতে পারেন। আরেকটা যেটা নিয়ে আমরা কথাবার্তা হয়েছে, এর আগে হয়েছে, আমরা ঈদের দিনও কথা বলেছি, সেটা হচ্ছে আনসেটেলমেন্ট। অর্থাৎ যারা এখানে ওয়ার্ক পারমিটে বা অন্যান্য রুটে যারা এখানে আছেন, এদের সবাই কিন্তু সরাসরি 5 বছরের পরে তারা সেটেলমেন্ট পাবেন না। এটাকে 10, 15 বা 20-এ তারা নিয়ে যাবে। বিশেষ করে যারা বেনিফিটে থাকবে, বেনিফিটটা তাদেরকে তাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হবে এবং কে কতদিন ধরে বেনিফিট ক্লেম করছে সেটার পরে হয়তো নির্ধারিত হবে যে তারা কবে সেটেলমেন্টটা পাবে। এবং সবচেয়ে বড় কথা, আনসেটেলমেন্ট যারা ইতিমধ্যে এদেশে আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিশেষ করে 2022 থেকে 24-এর ভিতরে যারা এদেশে এসেছেন, এরা সবাই কিন্তু এই নতুন আইনের মধ্যে পড়ে যাবেন। আমরা জানি এটা নিয়ে একটা চ্যালেঞ্জ, আইনগত চ্যালেঞ্জের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জন্য 25,000 পাউন্ডের ফান্ডও কালেকশন করা হয়েছে, যেখানে বলা হবে যে যারা এই গ্রুপে আসেন, যাদেরকে তারা তো একটা লেজিটিমেট এক্সপেকটেশন ছিল যে তারা আসলে পুরনো নিয়মেই তারা 5 বছর পরে সেটেলমেন্ট পাবে, এখন কোন তাদেরকে এইভাবে দেরি করানো হবে। তো এই গ্রাউন্ডে হয়তো একটা চ্যালেঞ্জ হবে। আপনারা জানেন যে ন্যাচারালাইজেশনের যে গুড ক্যারেক্টারের যে প্রভিশন নিয়ে আসা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যদি কেউ ইললিগালি দেশে এন্ট্রি করে বা কোথাও কোনো ইমিগ্রেশনের কোনো ব্রিজ থাকে, তাহলে হয়তো তারা আর কোনো দিন সেটেলমেন্ট পাবে না। এটাকে কিন্তু চ্যালেঞ্জ করে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্টের সামনে কিন্তু কেস আছে। তো এসব নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অদূর ভবিষ্যতে অনেক সমস্যা হয়তো হবে। এবং এটা নিয়ে আমরা জানি সরকার দলীয় প্রায় 100-র উপরে এমপি আছেন যারা এই ধরনের রেট্রোস্পেকটিভ ইম্প্যাক্ট দিয়ে, ইফেক্ট দিয়ে, অর্থাৎ পুরন থেকে কাজ করা, মানে ব্যাকডেটে এই আইনটাকে কার্যকরী করা, এটা অনেকে সমর্থন করছে না। কিন্তু সরকারের ব্যাপারে অ্যাডামেন্ট। স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ উনি বারে বারে বলেছেন যে এটা সরকারের একটা কোর পলিসি এবং তারা এটাকে যেভাবে হোক তারা এটাকে কার্যকর করবেন। তো দেখা যাক আইনগত চ্যালেঞ্জে আমরা কি করতে পারি বা কি হয় আমরা দেখব। আর আমরা যেটা বললাম যে রিফিউজি সেটেলমেন্টের ক্ষেত্রে তারা এটাকে আর আগের মতো চোখ বুঝে তারা সেটেলমেন্টটা দিচ্ছে না, এটাকে রিভিউ করবে। আপনারা যদি যারা অ্যাসাইলাম আইনটা জানেন, তারা জানেন যে 2005 সালের আগে কাউকে অ্যাসাইলামই গ্রান্ট করলে সে সরাসরি ইনডিফিনিট লিভ টু রিমেইন পেতে পারত। তারপর 2005 সালে তাদেরকে 5 বছরের লিভ, 5 বছরের পরে তারা বিনা পয়সায় সেটেলমেন্ট করে পরবর্তীতে তারা হয়তো ব্রিটিশ সিটিজেন হতে পারতেন। সেটা কিন্তু আর থাকছে না, সেখানে বিরাট একটা পরিবর্তন আসছে। আমরা জানি না যে এটার কারণে কী হবে। আবার ওই যে বললাম যে 2.5 বছরের যে ভিসা দেওয়া হচ্ছে, সেটা এরপরে তারা কিন্তু রিভিউ করবে, দেখবে যে যিনি অ্যাসাইলাম ক্লেম করছেন তার এখনও পরিশ্রমের দরকার কিনা, তার দেশে পরিবর্তন হয়েছে কিনা। যেমন ধরুন আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করি, যে আগে আওয়ামী লীগ সরকারের সময় অনেকে বিএনপি বা জামাতের সমর্থকরাও হয়তো অ্যাসাইলাম পেয়েছিলেন, এদের কিন্তু সেটেলমেন্ট রুটে গেলে সেটেলমেন্ট পেতে অনেক অসুবিধা হবে। তারা বলবে তোমার দেশের অনেক পরিবর্তন হয়ে গেছে, তোমার দেশের বিএনপি এখন নিজেরাই তারা ক্ষমতায় আছে, অতএব তাদেরকে এখন তুমি বিএনপি করলে তোমার আর দেশে গেলে কোনো ভয় নাই। আমরা এমনও দেখি যে বর্তমানে অনেক আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারাও কিন্তু অনেকেই অ্যাসাইলাম ক্লেম করে অ্যাসাইলাম পাচ্ছেন না। তাদেরকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে এইভাবে পারসিকিউট করা হচ্ছে এমন কোনো প্রমাণ নাই। যাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে নাকি সরকারের সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং তারা দরকার পড়লে তারা আইনজীবী লাগিয়ে তারা তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে অভিযোগকে তারা খণ্ডন করতে পারেন। তো এইসব কিছু নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইলামে একটা বিরাট পরিবর্তন আসছে, সেটেলমেন্টে বিরাট পরিবর্তন আসছে। এটা নিয়ে সব জায়গায় প্রচণ্ড কানাঘুষো হচ্ছে এবং সরকারি এবং বিরোধী দলের সবার ভিতরেই এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে যে কোন দিকে আমরা এই আইনগুলি যাচ্ছে এবং কোন শেপ এটা নেবে। আরেকটা ব্যাপারে আমি আপনাদেরকে একটা দুঃসংবাদ দিচ্ছি এই আইনের ব্যাপারে। আমরা জানি অনেকেই এদেশে, এবং এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, যে একটা বাচ্চা নিয়ে 7 বছর থাকলে
বাচ্চা যদি এদেশে 7 বছর থাকে, তাহলে আমরা দেখেছি যে হোম অফিসে অ্যাপ্লাই করলে ওই বাচ্চাকে যে শুধু থাকতেই দেওয়া হয় তা না, বাচ্চার সাথে বাচ্চার পুরো পরিবার, বাবা মা বা অন্যান্য অ্যাডাল্ট রিলেটিভ বা মাইনর যারা রিলেটিভ আছে যারা 7 বছর থাকেন সবাই থাকার অনুমতি পায়। তো এটা আমরা দেখেছিলাম যে 2017-র আগে। একজন কলার যুক্ত হচ্ছেন, কলারের সাথে কথা বলিনি, আবার ফিরবো আলোচনায়। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কলার, কি করতে বলি আপনার জন্য? আমি একটা প্রশ্ন করবো ভাই আপনাদের আইন অনুষ্ঠানে। জি বলেন। ওই মানে আমার একটা কনফিউজ, এই যে এই দেশের এই যে ধরেন এই যে মিনিস্টার যারা, ওই যেমন একটু আগে আপনাদের আইনজীবী ওই যে সামান আহমদকে এই স্বরাষ্ট্র সচিব বললেন, মানে ওদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী বদলে এখানে স্বরাষ্ট্র সচিব বলা হয়। এই জিনিসটা একটু ক্লারিফাই করবেন কিনা? এই জিনিসটা হয় কি আপনার, যেমন আমাদের বাংলাদেশে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব করেন আমরা বলি স্বরাষ্ট্রমন্ত্রী, তাই না? যেটা এদেশে যেটা হয়, এদেশে যেটা হয় এবং এটা আমেরিকাতেও তাই, এখানে তারা তাদের পদ যদিও তারা মিনিস্টার, কিন্তু এদেশে এদের একটা আলাদা আলাদা নাম আছে এবং এটাকে বলা হয় তারা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। এবং যিনি হোম মিনিস্টারের পদ হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ফর হোম ডিপার্টমেন্ট। যিনি আইনমন্ত্রী তাকে বলা হয় কি জাস্টিস সেক্রেটারি। এবং তাদের আরও টাইটেল আছে, যেমন বলা হয় লর্ড চ্যান্সেলর। এবং বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন ধরনের টাইটেল থাকে। যেমন ধরুন যিনি বিজনেস সেক্রেটারি থাকেন তাকে কিন্তু বলা হয় যে প্রেসিডেন্ট অফ বোর্ড অফ ট্রেড। এটা আমেরিকাতেও কিন্তু তাই, আমেরিকাতেও কিন্তু বলা হয় যে ডিফেন্স সেক্রেটারি, তারপরে বলা হয় কি বলে হোম সেক্রেটারি। এটা এই পদটা তারা, এই টাইটেলটা তারা ইউজ করে, কিন্তু তারা কিন্তু আসলে মন্ত্রী। এদেশে আমরা সরাসরি মিনিস্টার তাদেরকেই বলি যারা বাংলাদেশের কনটেক্সটে যারা স্টেট মিনিস্টার এই পদে যারা থাকে, যদিও ওয়াইডলি বলতে গেলে সবাইকে তারা মিনিস্টার বলে। যেমন ধরুন আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন এদেশের, প্রধানমন্ত্রী কিন্তু টাইটেল হচ্ছে উনি কি ফার্স্ট সেক্রেটারি অফ দ্য কী বলে তাকে আপনার ট্রেজারি, তাকে বলা হয় ফার্স্ট লর্ড অফ দ্য ট্রেজারি। এটা হচ্ছে তার ডেজিগনেশন। আবার যারা সরকারের বিভিন্ন অর্থনৈতিক বিষয় তারা দেখে এবং রাজার অর্থনীতি নিয়ে করে, তাকে আবার বলা হয় চ্যান্সেলর অফ ডাচি অফ ল্যাঙ্কাস্টার, কী বলে সামথিং এরকম একটা টাইটেল তারা কিন্তু ব্যবহার করে। তো এই জন্য বললাম যে আবার যেমন ধরুন ব্রিটেনের যিনি শাহজাদা রাজপুত্র, তাকে কিন্তু বলা হয় ডিউক অফ ওয়েলস। তাকে কিন্তু ডিউক অফ ইংল্যান্ড তার কিন্তু টাইটেল নয়, ডিউক অফ স্কটল্যান্ডও তার কিন্তু টাইটেল নয়, তার টাইটেল হচ্ছে ডিউক অফ ওয়েলস। তো এইভাবে কিন্তু তারা আপনার বিভিন্ন ডেজিগনেশন তারা দিয়েছে। যেমন ধরুন জার্মানির যিনি প্রধানমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী বলা হয় না, তাকে বলা হয় কি চ্যান্সেলর। আবার অস্ট্রিয়াতেও যিনি প্রধানমন্ত্রী তাকে বলা হয় চ্যান্সেলর। এটা এইভাবে একটা পদের নাম, কিন্তু এটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর পদ, সেম পদ, কিন্তু তারা এইভাবে তারা নাম দিয়েছে, ডেজিগনেশন দিয়েছে। যেমন ধরুন আপনার আমিরাতের মানে কি বলে কুয়েত বা কাতার, সে সমস্ত জায়গাতে যারা দেশের প্রেসিডেন্ট তাকে কিন্তু বলা হচ্ছে আমির, তাকে কিন্তু প্রেসিডেন্ট বলা হচ্ছে না। তো এরকম এক একটা দেশে এক এক ধরনের টাইটেল দেওয়া হয়। আবার যেমন ব্রুনাইতে কিন্তু যিনি আছেন রাজা, তাকে বলা হচ্ছে সুলতান। মালয়েশিয়াতেও কিন্তু আছে কি সুলতান, ওমানেও কিন্তু আছে সুলতান। তো এক একটা দেশের এক এক ধরনের সিস্টেম। তো ব্রিটেনেরও এরকম সিস্টেম। আপনি মনে রাখবেন যে ব্রিটেনের এই যে পদ, প্রধানমন্ত্রীর পদটা কিন্তু এসেছে অনেক পরে। এবং আমরা বলতে গেলে ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লর্ড ওয়ালপল, কিন্তু লর্ড ওয়ালপল কিন্তু কখনো নিজের নামের আগে কিন্তু প্রাইম মিনিস্টার শব্দটা কিন্তু ব্যবহার করেনি। কিন্তু আজকে আমরা হিস্টোরিক্যাল কনটেক্সটে চিন্তা করে আমরা বলি লর্ড ওয়ালপল হচ্ছে ব্রিটেনের বা ইউনাইটেড কিংডমের প্রথম প্রধানমন্ত্রী। তো যেটা বললাম যে ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী তার টাইটেল হচ্ছে ফার্স্ট লর্ড অফ দ্য ট্রেজারি। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন, একটা টাইটেল তাদেরকে দেওয়া হয়। জি, আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। যেমন ধরুন আমরা যে আলোচনা করছিলাম যে বিভিন্ন পরিবর্তনের ব্যাপারে, এবং পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে আমি একটা বলেছিলাম যে একটা দুঃসংবাদ আছে অনেক ফ্যামিলির জন্য ইমিগ্রেশনের ব্যাপারে। সেটা বলতে গিয়ে আমরা যে 7 বছরের বাচ্চা নিয়ে যে কথা আমরা বলেছিলাম, যে আমরা দেখতাম যে একটা সময়ে
7 বছর বাচ্চা নিয়ে যদি কেউ এদেশে থাকে তো বাচ্চা যেমন থাকার অনুমতি পায় এবং ওটার সাথে কি হয় আমরা দেখি যে তার পরিবারকেও তারা থাকার অনুমতি দিত। তো এটা নিয়ে যেটা হয় যে একটা পলিসি ছিল ওই সময় এবং এটা কিন্তু এর আগের লেবার গভর্নমেন্টের সময়কার একটা পলিসি ছিল। এটা বোধহয় DP-93 বা সামথিং এই পলিসির নাম ছিল। এই পলিসিতে বলা হতো যে কেউ যদি কোনো বাচ্চা নিয়ে দেশে 7 বছর থাকে তবে তার বিরুদ্ধে এনফোর্সমেন্ট অ্যাকশন করা হবে না, অর্থাৎ তাকে ধরে পাঠানো হবে না। তো এটা যখন ছিল এই পলিসি হওয়ার কারণে এখানে বলা হতো যে পলিসিটা ছিল একটা তরবারি নয়, এটা কোনো শোর্ড নয়, এটা একটা শিল্ড। অর্থাৎ কাউকে যদি ধরে পাঠানো হয়, এনফোর্সমেন্ট অ্যাকশন নেওয়া হয়, তখন তিনি বলবেন যে না আমাকে তুমি পাঠাতে পারবে না, আমার সাথে একটা বাচ্চা আছে, আমার একটা ছেলে আছে বা মেয়ে আছে বা আমার মানে অন্য ডিপেন্ডেন্ট বাচ্চা আছে যারা এই দেশে 7 বছর আছে এবং এখনও আন্ডার এজ, তখন কি তাদেরকে আর পাঠানো হতো না এবং আলটিমেটলি তারা ভিসা পেত। এটা যখন হতো তারা বারবার করে বলে দিয়েছিল যে এটা আসলে কোনো নতুন কোনো অ্যাপ্লিকেশনের গ্রাউন্ড নয়, কিন্তু এটা যদি কাউকে ধরে পাঠানো হয় তখন তারা এটাকে একটা ডিফেন্স হিসাবে তারা এটাকে ব্যবহার করতে পারবে। এখন এই কনটেক্সট যখন হলো তখন দেখা গেল যে যদিও তারা বলেছে যে এটা কোনো কজ অফ অ্যাকশন নয়, এটা নিয়ে কোনো অ্যাপ্লিকেশন করা যাবে না, আমরা দেখলাম হাজার হাজার অ্যাপ্লিকেন্টরা কিন্তু অ্যাপ্লিকেশন করা শুরু করলো, বলা শুরু করলো যে আমার একটা বাচ্চা আছে আমাকে দাও। তখন হোম অফিস তাদেরকে না করতাম, বলতো যে আমরা তো তোমাকে ধরে পাঠাচ্ছি না। তখন আমরা দেখতাম মজার ব্যাপার, অনেকেই তখন লিখে বলতেন আমি তোমার দেশে অবৈধভাবে আসি, আমাকে ধরে পাঠাও। যখন ধরে পাঠানোর জন্য এনফোর্সমেন্ট অ্যাকশন দিত তখনই তারা ওই 7 বছরের ডিফেন্সটা দিত। এবং এটা নিয়ে যখন হয়েছে হওয়ার পরে আমরা দেখলাম যে তৎকালীন একজন মিনিস্টার, এই যে একটু আগে আমরা যেটা বলছিলাম যে হোম সেক্রেটারি এবং মিনিস্টারের ব্যাপারে, হোম সেক্রেটারির অধীনে হোম মিনিস্ট্রিতে কিন্তু অনেকগুলি মিনিস্টার আছে, যেমন ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম মিনিস্টার থাকে, পুলিশের ব্যাপারে মিনিস্টার থাকে, অন্য বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যাপারে কিন্তু মিনিস্টার থাকে, যারা আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমরা বলতে পারি স্টেট মিনিস্টার। তাদেরকে তারা কিন্তু মোটামুটি মিনিস্টার বলে, এরা কিন্তু সেক্রেটারি অফ স্টেটের যাতে নিচে, তারা সেক্রেটারি অফ স্টেটের আন্ডারে তারা কিন্তু কাজ করছে। তো তৎকালীন ইমিগ্রেশন মিনিস্টার তখন পার্লামেন্টে একটা বক্তৃতা দেন। এই পার্লামেন্টে উনি বক্তৃতা দিয়ে উনি বলেন যে আমরা যদি কেউ বাচ্চা নিয়ে, কোনো বাচ্চা যদি এই দেশে 7 বছর থাকে তো ওই বাচ্চাদেরকে আমরা এই দেশ থেকে পাঠাবো না। কেন পাঠাবো না? কারণ বাচ্চার এই দেশে একটা রুট, একটা শিকড় তারা গেড়ে ফেলেছে, এই শিকড় থেকে তাদেরকে আমরা মূলচ্ছেদ করবো না, এটা তারা কিন্তু বললেন। এটা বললেই মিনিস্টার যদি পার্লামেন্টে একটা বক্তৃতা দিয়ে ফেলে বা কাউকে কোনো চিঠি দিয়ে কোনো বক্তৃতা কোনো কথা বলে, এটা তখনই কিন্তু এক ধরনের পলিসি হয়ে যায়। তখন আমরা দেখলাম যে বিভিন্ন আইনজীবীরা ওই মিনিস্টারের বক্তৃতা কোট করে তারা তখন বলা শুরু করতো যে এটা একটা পলিসি। যাই হোক, পরবর্তীকালে সরকার একটা পলিসি দেয় যে বলেন DP-93 বা এই ধরনের একটা নাম ছিল। এই পলিসির অধীনে কিন্তু 7 বছর বাচ্চা নিয়ে কেউ থাকলে তারা কিন্তু তাদেরকে দেশ থেকে পাঠানো হতো না, পাঠানো হলে এই পলিসির আন্ডারে অ্যাপ্লিকেশন করে তারা থাকার অনুমতি পেত। এরপরে কি হলো, আমরা দেখলাম এই পলিসিটাকে গভর্নমেন্ট উঠিয়ে দিলে হইচই হলো। হইচই হওয়ার পরে তখন গভর্নমেন্ট আবার মিনিস্টার পার্লামেন্টে গিয়ে বলে হ্যাঁ আমরা পলিসিটাকে তুলে ধরেছি, কিন্তু মনে রাখতে হবে পলিসি তুলে দিলেও পলিসির স্পিরিটটা থাকবে, কারণ এখন যেহেতু আমাদের এখানে হিউম্যান রাইটস অ্যাক্ট আছে, হিউম্যান রাইটস অ্যাক্টের আন্ডারেই এই সমস্ত বিষয় নিয়ে কনসিডার করা হবে। তখন আমরা কি করতাম, লয়াররা দেখলাম 7 বছরের পলিসিটা নাই, পলিসিটা না থাকলে কি হবে, তখন আমরা বলতাম যে পলিসি নাই কিন্তু স্পিরিটটা আছে এবং এখন যদি হিউম্যান রাইটস অ্যাক্ট আসছে, এখন কী করা হবে, 7 বছর একটা বাচ্চা এখানে কেউ থাকলে পড়াশুনো যদি এদেশে করতে থাকে এই বাচ্চাকে পাঠানো ঠিক হবে না, এবং কি করতে হবে যে ওই বাচ্চার পরিবারকেও দিতে হবে, কারণ বাচ্চারা একা থাকতে পারবে না। এটা নিয়ে তখন যেটা আমরা দেখতাম, আমি 2012 সাল আগে কথা বলছি, তখন অধিকাংশ ক্ষেত্রে হোম অফিস না করতো, এটা আমরা কোর্টে গেলে তখন আমরা এই মামলাটা আমরা জিতে আসতাম। এরপরে কি হলো, আপনারা জানেন যে 2012-তে ইমিগ্রেশনের লতে ব্যাপক পরিবর্তন করা হলো। এই যে আমরা হিউম্যান রাইটসের যে সমস্ত কথাবার্তা বলতাম, তারা হিউম্যান রাইটসকে তখন তারা কী করলো, ইমিগ্রেশনের রুলের ভিতরে নিয়ে আসলো। এই রুলের ভিতরে নিয়ে এসে এই বাচ্চাদের এই 7 বছরের বিষয়টা তারা আনলো। তারা কি বললো যে কোনো বাচ্চা যদি এদেশে 7 বছর থাকে তাহলে তাদেরকে তারা এই দেশ থেকে পাঠাবে না, যদি না এদেশ থেকে চলে যাওয়াটা রিজনেবল, অর্থাৎ
অন্যভাবে বললে, নেগেটিভলি বললে, যে যদি বাচ্চাদের এদেশ থেকে চলে যাওয়াটা রিজনেবল না হয় তাহলে বাচ্চাদেরকে যেতে দেওয়া হবে, অর্থাৎ তাকে দেখাতে হবে বাচ্চাদের এদেশ থেকে চলে যাওয়াটা রিজনেবল। এখন আমরা দেখেছি যে এটা হওয়ার পরে সবারই মাথার মধ্যে এটা খেটে গেলো, বাচ্চা 7 বছর থাকলেই তো অ্যাপ্লিকেশন করতে পারবো, কিন্তু বাচ্চাদেরকে এদেশে থাকাটা রিজনেবল কিনা এটা কিন্তু প্রমাণ করা খুবই কঠিন। এরপরে আমরা দেখতাম 2012 থেকে 17 পর্যন্ত এই সময়টাতে হোম অফিস কিন্তু আমরা অ্যাপ্লাই করলে এই রুলের মধ্যে এই আইনটা থাকা সত্ত্বেও তারা ওই গ্রাউন্ডে তারা নিত, তারা নিয়ে বলতো যে বাচ্চার এখানে থাকাটা রিজনেবল নয়, বাচ্চার বাবা মার এদেশে থাকার অনুমতি নয়, বাচ্চার জন্য বেস্ট হচ্ছে তারা বাবা মার সাথেই থাকবে, বাবা মা যেহেতু থাকার অনুমতি নয়, বাবা মা চলে যাবে বাংলাদেশ কি পাকিস্তান কিংবা ইন্ডিয়া, যে সমস্ত দেশ থেকে তারা এসেছে, বাচ্চারাও বাবা মার সাথে চলে যাবে এবং ওখানে গিয়ে তারা ভালোভাবে থাকতে পারবে, কারণ তার পরিবারটা আলাদা হবে না। এটা তারা কিন্তু 12 থেকে 17 পর্যন্ত আমরা দেখলাম যে প্রচুর অ্যাপ্লিকেশনটা করা হলো। কিন্তু এই সময় আমরা দেখেছি যে আমরা কোর্টে গেলে অনেক ক্ষেত্রে কোর্ট আমাদের প্রতি সদয় হতো এবং যে পুরনো যে সমস্ত কেসগুলি ছিল 2012 আগের কেস, সেই কেসগুলি দিয়ে আমরা দেখাতাম বাচ্চা যদি ফুল টাইম এডুকেশনে থাকে, বাচ্চার যদি এখানে ফ্রেন্ড সার্কেল গড়ে ওঠে, একটা কমিউনিটি গড়ে ওঠে, তো এই বাচ্চার জন্য এদেশে যাওয়াটা রিজনেবল, এবং কোর্ট কিন্তু প্রায় মেনে নিত। 2017-তে আমরা দেখলাম সুপ্রিম কোর্টের একটা কেস হলো কেও। এই কেও কেস কিন্তু এই 7 বছরের বা এই যে রুলটা ছিল এটাকে একেবারে অ্যাপ্লিকেন্টের পক্ষে এটা একটা ডিজাস্টার, এটা হোম অফিসের হাতকে প্রচণ্ডভাবে শক্তিশালী করলো। কিন্তু মজার ব্যাপার, এই কেও যে কেসটা করার পরেই আমরা দেখলাম যে কোনো কারণেই হোক এই 17 থেকে এই 24-25 পর্যন্ত হোম অফিস কেন জানি ব্যাপকভাবে 7 বছরের গ্রাউন্ডে অ্যাপ্লিকেশনদেরকে ভিসা দেওয়া শুরু করলো। বাচ্চা 7 বছর ধরে আসে, অমনি তারা বলেছে হ্যাঁ আমরা ধরে নিচ্ছি, আমরা মেনে নিচ্ছি, বাচ্চা যাওয়াটা রিজনেবল। আমরা দেখেছি হাজার হাজার, আমাদের নিজেদের ফার্মেও দেখেছি, বারেও দেখেছি, হাজার হাজার অ্যাপ্লিকেন্ট 7 বছরের বাচ্চা নিয়ে এদেশে থাকলে কোনোভাবে 7 বছর হয়ে গেলে, এমনকি যখন মামলাগুলো কোর্টে আসে, কোর্টে মামলাগুলো থাকা অবস্থায় পেন্ডিং অবস্থায় বাচ্চা 7 বছর হয়ে গেছে, আমরা কোর্টকে জানিয়েছি, হোম অফিসকে জানিয়েছি, হোম অফিস মামলাটাকে প্রত্যাহার করে নিয়ে ভিসাটাকে দিয়ে দিয়েছে। যদিও যে বললাম কেস অনুযায়ী হোম অফিস কিন্তু ইচ্ছা করলে এই কেসগুলি সবই তারা রিফিউজ করতে পারতো, বলতে পারতো বাচ্চা চলে যাওয়াটা রিজনেবল। তখন আমি এই অনুষ্ঠানে কয়েকবার এবং বিভিন্ন অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এটা কেন হোম অফিস হতে, তাদের কোনো ইন্টারনাল পলিসির কারণেই তারা এই 7 বছরের বাচ্চাদেরকে তারা গ্রান্ট করছে, কিন্তু হয়তোবা তারা যে কোনো সময় এটা প্রত্যাহার করবে। এবং দেখেন এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা দেখেছি এখন আবার তারা রিফিউজ করা শুরু করেছে। এই মুহূর্তে আমাদের কাছে এরকম 2টো কেস আছে, যে 2টো কেসেই বাচ্চার জন্ম এদেশে, 7 বছর তারা এদেশে আছে, বর্তমান রুল অনুযায়ী তারা সরাসরি সেটেলমেন্ট ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে পারে, একই গ্রাউন্ডে বলে তাদেরকে রিফিউজ করেছে যে তোমার এদেশে থেকে চলে যাওয়াটা রিজনেবল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। একজন কলার মনে হয় লাইনে আসছেন, কথা বলি তার সাথে। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কলার বলেন। জি, আমার একজন কাজিনের লাগে একটা কোয়েশ্চন করতাম। জি ভাই, একটু জোরে বলেন, না একটু শুনতে অসুবিধা হচ্ছে, একটু জোরে বলেন। জি, আমার একজন কাজিনের লাগে একটা জিনিস জানতাম। জি বলেন, শুনছি। আমার কাজিন তানওয়াইফ বিদেশে স্কিল ওয়ার্কার আছেন। সরি, আপনার কাজিন একজন স্কিল ওয়ার্কার, তারপর বলেন। জি না, কাজিনের ওয়াইফ। কাজিনের ওয়াইফ স্কিল ওয়ার্কার, উনি তার ডিপেন্ডেন্ট, বলেন তারপরে। জি, তো উনি ওভারস্টে, কাজিন আমার ওভারস্টে, বুঝছেন? কাজিন আপনার ওভারস্টেয়ার, হ্যাঁ বলেন। তো উনি আগে অ্যাপ্লাই করছিল একটা প্রাইভেট এন্ড ফ্যামিলি লাইফে, তো এটা রিফিউজ হয়েছে। ওনার মেয়েটারেও রিফিউজ করে দিচ্ছে, মেয়ে ওই দেশের জন্ম, বুঝছেন? পরে মেয়েটা রিভিউ করার পরে অ্যাডমিন রিভিউ দিচ্ছে, অ্যাডমিন রিভিউ আজ 1 বছর হয়ে গেছে, কোনো রেসপন্সও তারা জানান না। ভাই আমি একটু কনফিউজ অবস্থায় আছি, আমি একটু বলি কতটুকু বুঝতে পেরেছি। আপনার কাজিনের ওয়াইফ হচ্ছে স্কিল ওয়ার্কিং ভিসাতে আছে, তাই তো? জি। আচ্ছা, আপনার কাজিন কিন্তু তার আইনত ডিপেন্ডেন্ট নন, কারণ উনি একজন ওভারস্টেয়ার, তাই তো? জি। আচ্ছা, ম্যারেজ রেজিস্টার করতেন তারা। কিন্তু উনার একটা বাচ্চা আছে, তাই তো? জি। জি। আর ওনার যে ওয়াইফ, সেই ওয়াইফের কি ভিসা এখনো আছে? জি জি, কন্টিনিউ আছে জি সবগুলা। হ্যাঁ হ্যাঁ, বলেন। এইটুকু বুঝতে পারলাম, ওনার একটা বাচ্চার জন্ম হয়েছে এই দেশে, বলেন তারপরে। তো প্রথমে উনি ওনার বাচ্চার
মায়ের ডিপেন্ডেন্ট হিসাবে বাচ্চার অ্যাপ্লিকেশন করছিলেন, জি তো ওইটা রিফিউজ করতে, রিফিউজে বলতো যে বাবার এই দেশে কোনো ইয়ে নাই, স্ট্যাটাস নাই, জি। এই জন্য ওইটা রিফিউজ করে দিতে। জি তারপরে উনি যে প্রাইভেট লাইফে অ্যাপ্লিকেশন করছিলেন পরে ওনারটাও রিফিউজ করতে, যে ওরা কোনো ক্যাটাগরিতে পড়ে না বলে ওটা রিফিউজ করতে, বাট আপিল পাই দিচ্ছে। এখন আপিল আছে, এখন আপিল হয়তো সেপ্টেম্বরেই হবে, ইয়েটা আসছে। জি আর মেয়াদটা রিফিউজ করতে বলা, ওইটা আবার অ্যাডমিন রিভিউ দিতে সুযোগ দিতে, যে অ্যাডমিন রিভিউ করা যাবে। অ্যাডমিন জি। রিভিউ করার আজ 1 বছর হয়ে গেছে, কোনো রিপ্লাই এখনো আসে না। অ্যাডমিন রিভিউতে এখন অনেক সময় নিচ্ছে, অনেক সময় নেয় তারা। আমরা গত সপ্তাহে একটা প্রায় 13 মাস পরে একটা অ্যাডমিন রিভিউর আউটকাম পেলাম, এটা সাকসেসফুল হয়েছে, তারা ভিসা গ্রান্ট করেছে। তো আমাদেরকে প্রায় 13 মাস ওয়েট করতে হয়েছে এটার জন্য। আরও কয়েকটাতে আমরা প্রায় 7-8 মাস করে ওয়েট করছি। অ্যাডমিন রিভিউতে এখন অনেক সময় নিচ্ছে, এটা আসলে সময় নেবে। তবে আমি মনে করি যে উনি যদি অ্যাপিলে যান তাহলে সমস্যা অনেকগুলো হবে, যেটা কোনো গ্যারান্টিড নাই যে উনি সাকসেসফুল হবে, কারণ ইস্যু করতে পারে যে তুমি দেশে যাও, দেশে গিয়ে অ্যাপ্লাই করো, এটা বলতে পারে। তো বাচ্চা যদি সেটেল হয়ে যায়, বাচ্চা যদি ভিসা পায়, তবে সেক্ষেত্রে আপনার ভাই, আপনার কাজিনের অ্যাপিলটা উইন করার ব্যাপারে একটা পজিটিভ সাইড হবে। কিন্তু বাচ্চা যদি মানে না পায়, ভিসা না পায়, সেক্ষেত্রে বলতে পারে যে বাচ্চার বাবা বাচ্চাকে নিয়ে চলে যাক দেশে, এটা বলতে পারে। ওইটা বলছিল অ্যাপ্লিকেশনে, ওই বাচ্চার বাবা বাচ্চাকে নিয়ে চলে যান, যে ওটাই বলতে পারে। আবার অ্যাপিলে যদি বাচ্চা কোনো ভিসা এর মধ্যে না পায়, অ্যাডমিন রিভিউতে বাচ্চা যদি কোনো ভিসা না পায়, এটা কিন্তু আবার তারা রেস করতে পারে, বলতে পারে। তো বাচ্চা তো এই দেশে বোন, বাচ্চার মা তো ডিপেন্ডেন্ট, মা তো সবগুলো ঠিক আছে। হ্যাঁ, বাচ্চা এদেশে বর্ন হলে আপনার সেটাতে অটোমেটিক্যালি কোনো অ্যাডভান্টেজ পাওয়া যায় না। যেটা আমি একটু আগে আপনাকে আমি যেটা বলছিলাম, যে বাচ্চা যদি এদেশে জন্মায় আর বাচ্চা যদি 7 বছর থাকে, তাহলে বাচ্চা সেটেলমেন্ট পেতে পারে যদি বাচ্চার এই দেশে থাকাটা রিজনেবল হয়। আমি একটু আগে বলছিলাম যে আমরা দেখেছি যে এর আগ পর্যন্ত অনেক ক্ষেত্রেই তারা ভিসা দিচ্ছে, কিন্তু সম্প্রতিকালে আমাদেরই অফিসে 2টো কেসে তারা রিফিউজ করেছে। তারা বলেছে বাচ্চা চলে যাওয়া রিজনেবল, যদিও বাচ্চার জন্ম এখানে, বাচ্চা 7 বছর তাদের হয়ে গেছে, সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন তাদেরকে দেয় নাই। তারা দুটোই এখন অ্যাপিলে আসেন। অ্যাপিলে গেলে কোর্ট কীভাবে দেখবে সেটা দেখতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই 7 বছরের বাচ্চার কনসেশনটা তারা আস্তে আস্তে রেস্ট্রিক্টেড করে দেবে। তো ফলে এখানে জন্মালেই বাচ্চা হবে না, এই বাচ্চাকে এখন একটাই হচ্ছে বাচ্চার জন্য যেটা আমরা বলবো একদম গ্যারান্টি, সেটাতে বাচ্চা যদি 10 বছর থাকতে পারে জন্মের পরে, সেক্ষেত্রে বাচ্চা রেজিস্ট্রেশন করলে ব্রিটিশ হয়ে যাবে। এখানে কিন্তু আর কোনো ইফ বাট নাই। আর এমনি জন্মালেই বাচ্চার ওইটাতে অটোমেটিক কোনো বেনিফিট নাই। না, এটা তো যখন মা এই দেশে কন্টিনিউ করতেছে, মা সবগুলো ঠিক আছে, তো মা ডিপেন্ডেন্ট হিসাবে বাচ্চা নিয়ে কোনো হয় না। বাচ্চার ডিপেন্ডেন্ট তারা দিয়েছে, কিন্তু যেহেতু বাবা আছে বলে, মা যদি সিঙ্গেল প্যারেন্ট হতো তাহলে সেক্ষেত্রে বাচ্চা থাকতে পারতো। যেহেতু বাচ্চার সোল রেসপন্সিবিলিটি মায়ের নাই, সেই গ্রাউন্ডেই তারা দিচ্ছে। কারণ তারা ভালো করেই জানে যে বাচ্চাটাকে একটা অজুহাত হিসাবে ইউজ করে আপনার কাজিনের জন্যই আলটিমেট অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে, বুঝতে পেরেছেন? তারা তো এটা বোঝে যে বাচ্চা হচ্ছে একটা নিমিত্ত মাত্র। বাচ্চাকে ধরে বাচ্চার কোটের হাতা ধরে ঝুলে আসে আপনার বাচ্চার বাবা। মূল অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে বাচ্চার বাবাকে বেনিফিট দেওয়ার জন্যে। এটা তো তারা ইয়ে করতে পারে, বুঝতে পারে না। তো এই জন্য তারা এই ধরনের ইয়েটা এসে, কিন্তু আপনি কোর্টে গিয়ে দেখেন, কোর্টে যদি তারা আউটসাইড দ্য রুল, কারণ এটা কিন্তু সরাসরি ইমিগ্রেশনের রুলের মধ্যে নাই, এটা একটা কম্পেলিং কম্প্যাশনেট এক্সেপশনাল গ্রাউন্ডে আপনাকে আউটসাইড দ্য রুল আর্গুমেন্ট করতে হবে। এবং করে যদি যা স্যাটিসফাইড হন যেখানে সাফিসিয়েন্ট এক্সেপশনাল গ্রাউন্ড আছে, তো সেক্ষেত্রে হবে। কিন্তু এখানে ধরুন অনেকগুলো প্রবলেম আছে, যেমন আপনার যিনি বাচ্চার মাকে প্রশ্ন করা হবে, তুমি কি জানতে না যখন তুমি সম্পর্কে জড়াও ওই বাচ্চার বাবার সাথে, তখন তুমি কি জানতে না যে বাচ্চার বাবার এই দেশে ভিসা নাই? তো ফলে উনিও কিন্তু এই হিউম্যান রাইটসের বেনিফিটটা ওভাবে পাবেন না, কারণ উনি জেনে শুনে এই ধরনের একটা সম্পর্কে জড়িয়েছেন যেখানে উনি জানতেন যে বাচ্চার বাবার এই দেশে কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস নাই।
ওকে ভাই, তবে আমি আপনাদের Yeah, সাফল্য yeah, কামনা thank করি, you. আমি দোয়া করি যেন বাচ্চার জন্য একটা thank you. অ্যাডমিন রিভিউতে ভালো কিছু পান, এবং পরবর্তীকালে বাচ্চা পেলে আমি মনে করি আপনার কাজিনেরও অ্যাপ্লিকেশনটা শক্তিশালী হবে। All right. Yeah, thank you very much. থ্যাংক ইউ। হ্যাঁ, শুধু দর্শক বিন্দু, আমরা একটু আগে 7 বছরের রুলের আচ্ছা আরেকজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি কেমন আছেন কলার? ইনশাআল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাইয়া, জি বলেন, শুনছি। আচ্ছা, আমার বাইরের জন্য একটা জিনিস জানতে চাচ্ছিলাম আর কি। আমার বাইরে আজকে আপনার 20 ইয়ার জয় আর কি অ্যাপ্লিকেশন করতাম আজকে আপনার তো 20 ইয়ার অ্যাপ্লিকেশন করেছেন নাকি করবেন? জি অ্যাপ্লিকেশন করা হয়েছে নাকি করবেন? না, করছি আর কি, করা আচ্ছা, হয়েছে হুম। আর কি। তার জোন নিছে, ফিঙ্গারও নিছে আর কি আপনার। তো নেওয়ার 2-3 সপ্তাহ বাদে তারা একটা মেসেজ দিছে তার মোবাইলও আর কি, ডিজিটাল রিপোর্টিং সিস্টেম রাখছে আর কি। আর লেখা থাকছে ডিজিটাল রিপোর্টিং হ্যাড বিন এডিড টু ইয়োর বেল কন্ডিশন। এটা দিল কি তা লাগে? এটা দিয়েছে যেহেতু আপনার আপনার যিনি অ্যাপ্লাই করেছেন ভাই, উনি যেহেতু এদেশে ইলিগাল ছিলেন, তো ওনাকে তারা বেলে রেখেছিল। এখন বেলের কারণে তারা যেটা হতো যে ওখানে গিয়ে নিয়মিতভাবে গিয়ে সাইন করার চাইতে উনি ডিজিটালি, উনি কম্পিউটারে বা টেলিফোনে উনি ট্যাপ করে উনি সাইনটা করবেন। তার মানে এটা করলে তখন হোম অফিস জানতে পারবে, বুঝতে পারবে যে এই লোকটা এদেশে আসে। তো ফলে ওনাকে আর কি পয়সা খরচ করে ভাড়া দিয়ে ক্রয়ডনে গিয়ে বা যে বিভিন্ন পোস্ট আছে সেখানে গিয়ে তাকে সাইন করতে হবে না। আচ্ছা, তখন আজকে আপনারা আরো মেসেজ দিব বলছে আর কি তাকে। জি, কি করবে? আরো মেসেজ দিব আর কি। হ্যাঁ দিবে। এটা যখন যদি তাকে 6 মাস পর পর করে বা 3 মাস পর পর করে, 1 মাস পর পর করে, এই সময় হলেই তাকে তারা ওই রকম পাঠাবে, দিলে সে তখন ফোনে টিপ মেরে সে করবে, সাইন করবে, বলে যে ইয়েস আমি আসি এখানে। আচ্ছা, আর আপনার ওনার অ্যাপ্লিকেশনে 6 মাস তো লাগবেই, 1 বছরও লাগতে পারে। তো তারা বলছে 12 মাসের ভিতরে আর কি ওই যে বললাম যে আপনার 6 মাস থেকে 1 বছর লাগবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শুধু দর্শকবৃন্দ, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে দেখা যাচ্ছে যে হোম অফিস তারা আবার সেই 2017 সালের আগের পজিশনে ফিরে যাচ্ছে। ফলে এখন 7 বছর বাচ্চা নিয়ে থাকলেই অটোমেটিক্যালি ভিসা পাবেন, যে চিন্তাটা অনেকের মাথায় ছিল সেটা কিন্তু আসলে ঠিক নয়, সেটা কিন্তু হচ্ছে না এবং এটা হবে না। এটা কিন্তু আমি নিজেই অনেকবারই এই অনুষ্ঠানে আমরা বলেছি, অন্য টেলিভিশন অনুষ্ঠানে বলেছি, এবং আমি এটার পরে নিজে কিছু গবেষণাও করেছি, এবং হয়তোবা এই গবেষণাটা হয়তো যদি আল্লাহ পাক রহমত করে হয়তো এটা হয়তো একদিন প্রকাশিত হতে হবে, সেখানেও কিন্তু আমি এই আশঙ্কার কথা বলেছিলাম। একজন কলা যুক্ত হচ্ছেন। হ্যালো কলার, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার 10 ইয়ার্স টুডে আমি ঢুকেছিলাম, 10 ইয়ার্স ছুটি আপনি ভিসা পেয়েছেন? ভিসা পেয়েছি। আমি জি। দেশে গিয়ে বিয়ে করছি 3 বছর আগে। জি এরপরে আইসা আমি অ্যাপ্লাই করছিলাম আমার ঘুরে আনার জন্য, জি। তো ওরা রিফিউজ করে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি তো এদেশে সেটেল না থাকলে আপনি কিভাবে আনবেন আপনার স্পাউসকে, ওয়াইফকে? তো আমার তো শারীরিক অসুবিধা বেশি। জি। আমি PIT পাই, পাই। হ্যাঁ, যদি আপনার এই ধরনের কোনো কারণ থেকে থাকে তাহলে যেটা করতে হবে, যেহেতু ইমিগ্রেশনের রুলে এর কোনো প্রভিশন নাই, সেক্ষেত্রে আপনাকে হিউম্যান রাইটসে অ্যাপ্লাই করতে হবে কম্পেলিং এক্সেপশনাল গ্রাউন্ডস দেখিয়ে। সেটা কি আপনি দেখিয়েছিলেন? দেখিয়েছি, এখন তারা রিফিউজ করছে যে আমি রাইট নাই, আর অ্যাপ্লাই সুযোগ দিছে, অ্যাপ্লাই করবো কিনা।
আপিল। হ্যাঁ, আপনি যেটা করবেন, আপনি অবশ্যই অ্যাপিল করবেন। অ্যাপিল করে কোর্টের সামনে গিয়ে আপনি বুঝাবেন যা যদিও ইমিগ্রেশনের রুলের ভিতরে এই অ্যাপ্লিকেশনটা হয় না, কিন্তু আপনার কেসে অনেক ব্যতিক্রম ধর্মী, এক্সেপশনাল, কম্পেলিং, মানবিক একটা দিক আছে আপনার শারীরিক অসুস্থতার কথা বলে, সেই মানবিক কারণে আপনার পার্টনারকে দেশে আসতে দেওয়া হোক। এবং কোর্ট যদি আপনার সাথে একমত হয়, কারণ হোম অফিস তো বলবে যে আপনার যে গ্রান্ট আছে সেই গ্রান্টের কন্ডিশন অনুযায়ী আপনি পার্টনার বা স্পাউসকে স্পন্সর করতে পারলেন না, তো আপনাকে দেখাতে হবে যে ইমিগ্রেশনের রুলের মধ্যে আপনি না পড়লেও আপনার কেসটা এমন যে ইমিগ্রেশনের রুলের বাইরে গিয়ে আর্টিকেল 8-এ যে হিউম্যান রাইটসে আপনাকে মানবিক কারণে, ব্যতিক্রমধর্মী কারণে আপনাকে আনার অনুমতি দেওয়া হোক। এটা আপনি আর্গুমেন্ট করবেন কোর্টের সামনে গিয়ে। আপনাকে অবশ্যই অ্যাপিল করা উচিত এবং অ্যাপিল করবেন আপনি। ওকে, থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। আপিল কতদিনের ভিতরে করতে হবে? আপনার এই ডিসিশনের 28 দিনের মধ্যে আপনাকে করতে হবে, 28 ডেজ। ওকে, থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। দর্শকবৃন্দ, তো যেটা নিয়ে আমি কথা বলছিলাম যে 7 বছরের রুল নিয়ে, আমি জানি যে আমাদের কমিউনিটি এবং অন্যান্য কমিউনিটি, পাকিস্তানি কমিউনিটি, ভারতীয় কমিউনিটি, এই কমিউনিটির অনেকেই, আফ্রিকানো কমিউনিটি আমরা জানি অনেকদিন ধরে অনেকে অপেক্ষা করছে যে 7 বছরের বাচ্চা হবে। এমনকি আমরা এটাও দেখেছি যে কিছুদিন আগে একটা ফ্যামিলি তারা ভিজিট ভিসাতে এদেশে আসে এবং এসে বলে যে আমরা যেহেতু দুটো বাচ্চা নিয়ে এসেছি, কেবল আসলাম, বাট কোনোভাবে মানে ইয়ে করে, মানে ঘাপটি মেরে আমরা 7 বছর থাকবো, 7 বছর পরে অ্যাপ্লিকেশন করে দিব। কিন্তু 7 বছরের রুলে যদি এই ইন্টারপ্রিটেশন হয়, এবং আমরা আগে দেখেছি যে যদি মনে করে হোম অফিস যে এই বাচ্চা চলে যাওয়াটা রিজনেবল, এটা যে রিজনেবল নয় এটা প্রমাণ করা খুব কঠিন হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা 2017-এর আগে ওর আগে এই যে বললাম যে যে কেসটা দিয়ে সুপ্রিম কোর্ট হোম অফিসের হাতকে স্ট্রং করেছিল, সেই থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে 7-8 বছর ধরে প্রচুর অ্যাপ্লিকেশন অ্যালাউ করা হয়েছে। আবার এখন দেখা যাচ্ছে ওই কেই উদ্ধৃতি দিয়ে তারা না করা শুরু করেছে। এই দুটো কেসে যেটা বললাম, এই দুটো কেসে কিন্তু ওর উদ্ধৃতি দেওয়া হয়েছে। এখন দেখা যাক, এই কেস দুটোই কিন্তু কোর্টের সামনে গিয়েছে, আমরা নজর রাখছি, দেখা যাক কোর্ট থেকে কী ধরনের জাজমেন্ট পাওয়া যাবে। সেই দর্শকবৃন্দ, যেহেতু অন্য কোনো কলার নাই, আমরা কিছু বিষয়ে আলোচনা করি। তার একটা বিষয় যেটা নিয়ে আমরা বেশ অনেকদিন আলোচনা করিনি, সেটা হচ্ছে লিগাল এইড এবং হোম অফিসের সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেওয়ার ব্যাপারে। মনে রাখবেন, যারা অ্যাসাইলাম সিকার তারা কিন্তু যদি ডিস্টিটিউট হন, তাদের যদি থাকার কোনো জায়গা না থাকে, খাওয়া পড়ার কোনো ব্যবস্থা না থাকে, তারা কিন্তু হোম অফিসে তারা অ্যাপ্লিকেশন করে, মাইগ্রেন্ট হেল্পলাইন এই একটা প্রতিষ্ঠান, এদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে তারা কিন্তু হোম অফিসে অ্যাকোমোডেশন পেতে পারে, তারা সাপোর্টও কিন্তু পেতে পারে। তো এটাকে আমরা বলি সেকশন 9-এর সাপোর্ট। যদি আপনি অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ডিসাইড হওয়ার আগে যদি আপনি সাপোর্ট চান, তবে সেকশন 9-এ আপনি সাপোর্ট পান। তারা আপনাকে অ্যাকোমোডেশন দেবে এবং আপনাকে সপ্তাহে একটা পয়সা তারা আপনাকে দেবে। এইগুলো একটা। দ্বিতীয় হচ্ছে, যদি আপনার অ্যাপ্লিকেশান রিফিউজও হয়ে যায় আর আপনি দেশে যেতে পারছেন না, বা তারা আপনাকে ফেরত পাঠাতে পারছে না, এই অবস্থায় আপনার থাকার জায়গা নেই, খাওয়া পড়ার কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে আপনি সেকশন 4-এর আন্ডারে আপনি সাপোর্ট পেতে পারেন। আমরা অনেক সময় দেখেছি যে আমাদের বাঙালি দেশি কমিউনিটির অনেকেই এ ধরনের পরিস্থিতি, তারা কিন্তু হোম অফিসের এই সাপোর্টটা নেয় না। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, এই সাপোর্টটা নিলে এটা বোধহয় আমার অ্যাপ্লিকেশানকে এফেক্ট করবে না। এটা এফেক্ট করবে না, এটা থাকলেও, কারণ আমরা দেখেছি যে অন্য দেশ থেকে যারা আসে, আমি দেখেছি ইরিট্রিয়া, ইথিওপিয়া, ইয়েমেন, সিরিয়া, আফগানিস্তান, ইরান, ইরাক, এরকম বিভিন্ন জায়গার কেস নিয়ে আমরা ডিল করি। আমি দেখা গেছে যে এদের প্রায় সবাই সেকশন 95-এর সাপোর্ট তারা নেয়, বা পরবর্তীকালে ফেল করার পরে তারা সেকশন 4-এর সাপোর্ট তারা নিচ্ছে। এদের তো অ্যাপ্লিকেশানে এটা কোনো প্রভাব পড়ছে না। এই সুযোগটা আপনাদের আছে, এই সুযোগটা আপনাদের নেওয়া উচিত।
যেখানে আবার আমাদের কমিউনিটির যেমন অনেক ধরনের সমস্যা আছে, যে আমরা জানি যে কমিউনিটির অনেকেই কিন্তু যারা এরকম অ্যাসাইলামে আসেন তারা হয়তো গোপনে গোপনে কাজ করার অনুমতি নাই, কিন্তু তারা গোপনে গোপনে তারা হয়তো কাজ করছে। এই গোপনে গোপনে কাজ করার জন্যে তাদের পক্ষে এই সেকশন 95-এর সাপোর্ট নেওয়া সম্ভব না। সেকশন 95-এ সাপোর্ট নিলে এমন হতে পারে তাকে হয়তো অনেক দূরে কোথাও পাঠিয়ে দিতে পারে। আমরা জানি যে লন্ডনে বাসস্থান অত্যন্ত ব্যয়বহুল, তো ফলে অনেক অ্যাসাইলাম সিকার যারা লন্ডন থেকে সেকশন 95-এর সাপোর্ট চান, এদেরকে দেখা গিয়েছে যে বার্মিংহামে, ম্যানচেস্টারে, মিডলসবরো, আরও দূরে দূরে লিস্টারে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। এটা অনেকেই যেতে চায় না, কারণ লন্ডনে অনেক বড় বাংলাদেশি কমিউনিটি আছে, সেখানে কাজ করার সুযোগ আছে অবৈধভাবে, এর জন্য অনেকে যেতে চান না। এবং প্রায় সময় অনেকে আমাকে এরকমভাবে লেখেন যে যে স্যার আপনি একটু লিখে দেন যেন আমাকে লন্ডনেই ফেরত নিয়ে আসে। এখন আপনি কোন গ্রাউন্ডে বলবেন? এখন যদি বাচ্চা থাকে সাথে, বাচ্চা যদি স্কুলিংয়ের প্রবলেম হয়, অন্য কোনো গ্রাউন্ড থাকে, কারণ ডাক্তারের গ্রাউন্ড তো বলতে পারবেন, কারণ ডাক্তার তো এই দেশে সব জায়গায়, জিপি তো সব জায়গাতেই, যেখানেই আপনাকে নেবে জিপি সার্ভিস অ্যাভেলেবল, হসপিটাল অ্যাভেলেবেল। তো ফলে এই ধরনের ক্ষেত্রে যদি আপনি যেতে না চান, তাহলে কিন্তু এই সাপোর্টটা তারা বন্ধ করে দেবে, কারণ এখান থেকে আপনার নিজের চয়েস অনেক কম। আমরা লন্ডনের মধ্যে অনেকে দেখেছি যে এরকম থাকার সুযোগ পেলেও তাদেরকে বাইরে কেন্টে বা অন্য জায়গায় তারা দিয়ে দেয়। কিন্তু এই সাপোর্টটা কিন্তু গ্যারান্টিড। আপনি অ্যাপ্লাই করলে, আপনি যদি কোনো কারণ না থাকে, আপনি অবশ্যই পাবেন এই সাপোর্ট, আপনি অবশ্যই পাবেন। এবং সাপোর্ট যারা কাজ করতে পারছেন না, মানে অবশ্যই আপনার কাজে তো অনুমতি থাকবে না, তারা কিন্তু এই সাপোর্টটা তারা পেতে পারেন, তাদের নেওয়া উচিত। আর একটা ভুল ধরেন এখানে আসে, অনেকে মনে করে যে কোনো অ্যাপ্লিকেশন করে 1 বছর বসে থাকলে এরপরে আমাকে কাজের অনুমতি দিবে। এই যে কাজের অনুমতি যে প্রভিশনটা, এটা হচ্ছে সেকশন, এটা হচ্ছে প্যারাগ্রাফ 390 ইমিগ্রেশন রুলের। এটা কিন্তু শুধুমাত্র যারা অ্যাসাইলাম সিকার তাদের জন্য প্রযোজ্য। আপনি যদি কোনো হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করে থাকেন, 20 বছরই বলেন কিংবা ফ্যামিলি গ্রাউন্ডে করে থাকেন, আপনি 1 বছরের জন্য অপেক্ষা করছেন, আপনি কিন্তু কাজের পারমিশন পেতে পারেন না। আপনার কাজের পারমিশন হবে যদি আপনার অ্যাসাইলাম, এটা ফ্রেশ ক্লেম হতে পারে বা ফার্স্ট ক্লেমও হতে পারে, যদি আপনি 1 বছরের ভিতরে কোনো সিদ্ধান্ত না পেয়ে থাকেন, এবং সিদ্ধান্ত পেলে আপনাকে তারা কাজের কোনো অনুমতি দিবে না। যদি সিদ্ধান্ত না পান, তাহলে তারা আপনাকে কাজ করার অনুমতি দেবে। কোন কাজের জন্যে? যেটা আগে তারা শর্টেজ অকুপেশন লিস্টে যে কাজগুলি ছিল, এখন যেটা স্কিল যে ওয়ার্ক, যে সমস্ত জবের জন্য তারা বলছে স্কিল ওয়ার্ক, সেখানে যে তালিকা আছে ওই তালিকাতে জব আপনি করতে পারবেন। এখন এটার তো এই না যে আপনাকে দিলে আপনি রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারের কাজ করবেন, কিছু আপনাকে কি কাজ করবেন, ক্লিনারের কাজ করবেন, এটা কিন্তু নয়। আপনি জেনারেল কোনো ওয়ার্ক পারমিট আপনি পাচ্ছেন না। তো সেই হিসাবে আমরা দেখি আমাদের কমিউনিটিতে যারা আছেন তারা 95% ক্ষেত্রে তারা কিন্তু জবগুলো করতে পারবেন। হ্যাঁ, কেয়ার ওয়ার্কিং জব যদি আপনি পান, সেক্ষেত্রে আপনি হয়তো এই যে পারমিশন টু ওয়ার্ক যদি আপনি পান 1 বছর ওয়েট করার পরে, সে কাজগুলো আপনি কিন্তু করতে পারবেন। অন্য কাজগুলো করলে কিন্তু সেটাকে তারা বলবে যে এটা আপনি ইমিগ্রেশনের রুলকে আপনি ভায়োলেট করলেন। ধরপাকড় হচ্ছে প্রচুর। আমরা জানি যে বিভিন্ন জায়গাতে গিয়ে, এখনও বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে তারা ধরপাকড় করছে। এবং আমি জানি, আমাদের বার্মিংহামে একটা অফিস আছে, আমাদের অফিস যেখানে কভেন্ট্রি রোডে, সেই কভেন্ট্রি রোডের আশেপাশে আমি গত সপ্তাহে শুনলাম এখানেও নাকি কয়েকটা সুপার মার্কেটে, বাংলাদেশি সুপার মার্কেটে তারা এসে রেড দিয়েছে, তারা চেক করেছে, দেখেছে, এবং ওখানকারই বোধহয় একটা পাকিস্তানি দোকান থেকে 2 জনকে ধরে নিয়ে গিয়েছে। তো এরকম রেড হচ্ছে, বিভিন্ন সময় তারা রেড দেয়, এবং যারা অবৈধভাবে আসে বা তাদের কাজের অনুমতি নাই এমন লোককে তারা ধরছে, এবং ধরপাকড়টা আরও বাড়বে। আমরা যতদিন যাচ্ছে এই ভিতরে, যেহেতু গভর্নমেন্টের একটা 0 টলারেন্স পলিসি নিয়েছে তারা, এবং এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, বিশেষ করে স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ এ ব্যাপারে অত্যন্ত কঠোর একটা পরিবেশে, একটা কঠোর একটা কী বলবো, একটা পরিস্থিতি তিনি নিচ্ছেন, বা এরকম একটা কঠোর অবস্থানে উনি চলে গেছেন। এটা নিয়ে অনেক সমস্যা হবে। আচ্ছা, আমি লিগাল এড নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম। লিগাল এড মানে আপনি যদি যে কাজটা, আপনার যে আইনের যে কাজটা আপনি করছেন, এতে আপনাকে লয়ারকে কোনো ফি দিতে হবে না। তো লিগাল এডটা কীভাবে অপারেট করে, এটা নিয়ে ভুল ধারণা আছে। অনেকে মনে করে আমাদের কমিউনিটিতে যে লিগাল এড বোধহয় এটা বোধহয় একটা বেনিফিট, তা আমি নিলে এটা বোধহয় বেনিফিট, আমি তো বেনিফিট ক্লেম করতে পারি না। লিগাল এড বেনিফিট নয়। পাবলিক ফান্ড বলতে তারা কি মনে করে, এটা কিন্তু ইমিগ্রেশনের রুলের প্যারাগ্রাফ 6-এ একটা ডেফিনেশন এবং লিস্ট দেওয়া আছে যে কোন কোন ফান্ড, কোন কোন ক্লেম, কোন কোন বেনিফিট
পাবলিক ফান্ডের মধ্যে আসে, এটার মধ্যে লিগাল এড নাই। তো লিগাল এড এটা আমরা দেখতে পেয়েছি যে 1971 সালে যে ইমিগ্রেশন অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টের আন্ডারেই একটা প্রভিশন করা হয়েছিল যে যারা ইমিগ্রেশন লয়ারদেরকে যারা তাদের ফি দিতে পারে না, তাদের জন্য এটা একটা বেনিফিট। এবং এই লিগাল এডের আন্ডারে কাজ করার জন্য সারা দেশেই অনেক লয়ার আছেন, আইনজীবী আছেন, সলিসিটার আছেন। আপনাকে দেখতে হবে এমন কারো কাছে আপনি যাবেন যাদের লিগাল এডের কন্ট্রাক্ট আসছে, তো তারা আপনার কেসটাকে যদি সম্ভব হয় কেসটাকে তারা আপনার বিনা পয়সায় করে দেবে। তো সব কেস কিন্তু লিগাল এডের আন্ডারে করা যায় না। যে কেসগুলো করা যায় তার মধ্যে একটা হচ্ছে অ্যাসাইলামের জন্য লিগাল এড পাওয়া যায়, অ্যাসাইলাম ক্লেমের জন্য। আরেকটা হচ্ছে বাচ্চাদের যে কোনো ইমিগ্রেশন কেস, সেটার জন্য লিগাল এড পাওয়া যায়। তৃতীয় হচ্ছে যেটাকে আমরা বলি হিউম্যান ট্রাফিকিং, যারা এই দেশে ট্রাফিকড হয়ে মানব পাচারকারী হিসেবে আসে তাদের জন্যে। আর যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন এরাও কিন্তু লিগাল এড পেতে পারেন। আমাদের ব্রেক হওয়ার সময় হয়েছে, একটা ব্রেকের সময় হয়েছে। ব্রেক থেকে ফিরে এসে আমরা আবার আলোচনা নেব, লিগাল এডের অন্য বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ থাকুন আমার সাথে। সেই দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসলাম মূল অনুষ্ঠানে। এতক্ষণ আমার সাথে থাকার জন্যে ধন্যবাদ। বিরতির আগে আমরা লিগাল এড নিয়ে কথা বলছিলাম। লিগাল এডে কারা কারা লিগাল এড পেতে পারেন সেই বিষয়ে আমরা কথা বলছিলাম। আমরা বলেছিলাম যারা অ্যাসাইলাম চাচ্ছেন, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করছেন তারা পেতে পারেন। যারা বাচ্চা তারা সব ধরনের ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লিকেশনের জন্য তারা লিগাল এড পেতে পারেন। তারপরে যারা হিউম্যান ট্রাফিকিংয়ের ভিকটিম হয়েছেন, যারা মডার্ন স্লেভারির ভিকটিম তারা পেতে পারেন। এবং যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন সে সমস্ত পুরুষ বা নারী দুজনেই তারা পেতে পারেন। তো এখানে লিগাল এডে আমরা প্রথম যে টেস্টটা দেখা হয় সেটা হচ্ছে মিনস টেস্ট, যে আপনার কোনো ইনকাম আছে কি না, বা ইনকাম থাকলে কতটুকু আপনার ইনকাম আছে। যদি আপনার ইনকাম কম হয় তবে অবশ্যই আপনি, বা ইনকাম না থেকে থাকে, যেটা অধিকাংশ ক্ষেত্রেই না, যারা অ্যাসাইলাম শিকার অনেকে আসেন এই দেশে, যারা হয়তো ইললিগাল বা ওভারস্টেয়ার, তাদের তো আসলে কোনো ইনকাম নাই, তো ফলে তারা হয়তো এটা সহজেই লিগাল এডটা পেতে পারেন। তো লিগাল এডের এই স্টেজে আমরা দেখি, প্রথম স্টেজে দেখতে হয় যে আপনার সামর্থ্য আছে কিনা, মেইন স্টেজ দেখতে হয়। এরপরে যদি এই কেসটা কোর্টে যায়, অনেক কেসই কোর্টে যায়, কোর্টে গেলে তখন মিনসটা দেখতেই হয় আপনার কি অর্থনৈতিক অবস্থা কী সেটা দেখতে হয়। এর সাথে দেখতে হয় মেরিটস, অর্থাৎ আপনার কেসের জেতার সম্ভাবনা কতটুকু। যদি এমন কেসটা হয় যে কেসের কোনো মাথামুন্ডু কিছু নাই, কেসের কোনো ভবিষ্যৎ নাই, সেই ধরনের কেসে কিন্তু অ্যাপিলে গেলে আপনি লিগাল এড পাবেন না। তো যেটা আমি বললাম যে একটা বিরাট সংখ্যক মানুষ কিন্তু ইমিগ্রেশনে লিগাল এড পেতে পারেন। আবার এই যে চারটে ক্যাটাগরি আমি বললাম, অ্যাসাইলাম, হিউম্যান ট্রাফিকিং, বাচ্চা বা ডোমেস্টিক ভায়োলেন্স, এর বাইরেও হিউম্যান রাইটসের ক্লেমে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু লিগাল এড পাওয়া সম্ভব। যেমন 20 বছর অ্যাপ্লিকেশান কেউ করলো, বা কেউ কোনো ম্যারেজ অ্যাপ্লিকেশান করলো, বা পার্টনার অ্যাপ্লিকেশান করলো, যার সামর্থ্য নাই, এই হিউম্যান রাইটসের ক্ষেত্রে ইমিগ্রেশন ক্ষেত্রেও তারা লিগাল এড পেতে পারে। সেক্ষেত্রে যেটা করা লাগে সেটাকে আমরা বলি এক্সেপশনাল কেস ফাইন্ডিং। আপনাকে দেখাতে হবে যে এক্সেপশনাল একটা কেস, এই কেস আমার জেতার সম্ভাবনা খুবই ভালো, কিন্তু অর্থনৈতিক কারণে এই কেসটা আমরা নিতে পারছি না, বা এটা লয়ারের কাছে যেতে পারছে না। তো সেক্ষেত্রে সরাসরি লিগাল এড এজেন্সির কাছে অ্যাপ্লাই করতে হয়, করলে তার একটা সার্টিফিকেট দেয়। ওই সার্টিফিকেট দিলে তখন এই কেসটাও লিগাল এডের আন্ডার এটা অন্তর্ভুক্ত হয়। এবং আগে আমরা বলেছি যে লিগাল এডের সাথে আপনার কেসের কোনো বেয়ারিং নাই। আপনি যদি লিগাল এড নেন তার মানে এই নয় যে আপনি আপনার কেসটাকে প্রত্যাখ্যান করবে, কিংবা তারা বলবে যে লিগাল এড নিয়ে এসো, তুমি সরকারের কাছ থেকে ফান্ড নিয়ে এসো, অতএব তুমি অলরেডি বেনিফিট অংশ করেছো, তোমাকে দেওয়া হবে। এটা একদম ভুল, অ্যাবসলিউট ভুল। ঠিক যেভাবে আপনি জিপির কাছে গিয়ে আপনি ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছেন, হসপিটাল থেকে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছেন, একই রকমভাবে আপনি লিগাল এড পেতে পারেন। এবং এটার সাথে হোম অফিসের ডিসিশনের কোনো বেয়ারিং নাই, কোনো সম্পর্ক নাই। এবং অনেক আবার বলে যে আমরা যাই যারা লিগাল এডে কাজ করে এরা তো সরকারি উকিল, না, এখানে সরকারি বেসরকারি উকিল এই ধরনের কোনো কনটেক্সট নাই। যারা লিগাল এডে কাজ করছেন এদেরকে সরকারি উকিল বলে করার কোনো কারণ নাই। এটা একদম একটা বাকওয়াস একটা চিন্তাভাবনা। এবং এরা ওইখানে এই দেশে অনেক বড় বড় ফার্ম আছে যারা লিগাল এডে কাজ করেন, বাংলাদেশি ফার্মও করে, আমি নিজেও কাজ করে থাকি আন্ডার লিগাল এড। এবং এখানে একই ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়।
একই রকমের আপনি পান, আপনি প্রাইভেট ক্লায়েন্টও যেটুকু পাবেন, লিগাল ক্লায়েন্টও সেটুকু পান। মানে যে স্ট্যান্ডার্ড, মিনিমাম যে স্ট্যান্ডার্ড, দুটোর ক্ষেত্রেই এটা হয়। হ্যাঁ, প্রাইভেট ক্লায়েন্ট হলে একটা সেই সুবিধা আছে, প্রাইভেট ক্লায়েন্ট হয়তো আপনাকে 1000 বার আপনাকে বিরক্ত করতে পারে, 1000 বার দেখতে আসতে পারে। লিগালের ক্ষেত্রে হয়তো এটা একটু সংরক্ষিত, যে আপনি যদি অর্ডার করে কেন আপনি বারে বারে লয়ারের কাছে আসবেন, এটা হয়তো একটা ইস্যু হতে পারে। বাট এটা যতটুকু আপনার জন্য করা দরকার, যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট, সেটা অবশ্যই লিগালের লয়ার আপনি যেটা করুন। এবং লিগালিটি করে এই যে এতগুলো কেস যারা আসছে, এই যে আমাদের অন্যান্য কমিউনিটি, ইরিট্রিয়ান, ইথিওপিয়ান, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসছে যারা, ইয়েমেন থেকে আসছে, সিরিয়া থেকে আসে, আফগানিস্তান থেকে আসে, বা সুদান থেকে যারা আসছে, এরা তো প্রচুর গ্রান্ট পাচ্ছে। তো এদের ম্যাক্সিমামই তো লিগাল এর আন্ডারে তারা কেসগুলো করছে। তাদের তো কেসগুলো রিফিউজ হচ্ছে না, থেকে তো বলতে পারবে না তাদের কেসে ঠিকমতো প্রেজেন্ট করা হয় নাই। তো এটা একটা ভুল ধারণা। তো আমি আপনাদেরকে বলবো, আমাদের কমিউনিটিতে যারা আছেন, যাদের পক্ষে লয়ার অ্যাফোর্ড করা সম্ভব নয়, তারা অবশ্যই লিগাল এড লয়ারের সাহায্য নেবেন। এবং আমি দেখছিলাম যে ফেসবুকে বেশ অনেকেই লিখে যে এরকম লয়ারের কাছে গেলে অনেক পয়সা চায়, পয়সা দেওয়ার সমর্থ না। আপনার যদি কেসে মেরিট থাকে, আপনার যদি কেসে থাকে, অবশ্যই আপনি অ্যাপিলের জন্য আপনি লিগাল এড সলিসিটার পেতে পারেন, বা ইনিশিয়ালও আপনি পেতে পারেন, কারণ ইনিশিয়ালি যেহেতু লিগাল এড পাওয়াটা অনেক সহজ। তো আশা করি আপনি এটা আপনারা বুঝতে পেরেছেন, এবং লিগাল এড নিয়ে যে কনফিউশন, সেই কনফিউশনটা হয়তো আর আপনাদের থাকবে না। এবার আমরা আর একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে এই কেসের ব্যাপারে আপনাদের কোঅপারেশন। অনেক ক্ষেত্রে, যেহেতু আমি দীর্ঘদিন ধরে এদেশে এই এরিয়াতে প্র্যাকটিস করছি, এটা অনেক দুঃখের ব্যাপার যে অনেকেই কিন্তু ঠিক লয়ারদের সাথে যে সহযোগিতাটা করা উচিত তা কিন্তু করে না। একটা কথা মনে রাখবেন যে আপনার কিন্তু একটি মাত্র কেস, নিজের কেস, আর আপনার যিনি উকিল তার হয়তো 500 কেস কিংবা 1000 কেস। তো আপনি যেভাবে দিনরাত আপনার কেসটা নিয়ে ভাবতে পারবেন, আপনি লয়ার কিন্তু পারবে না। ফলে লয়ারের সাথে যোগাযোগ মেনটেন করা, তাকে টাইম টু টাইম বিভিন্ন কিছু মনে করা দেওয়া কিন্তু আপনার দায়িত্ব। তাই বলে এমন না যে প্রতিদিন 1 ঘন্টা পর ফোন করে বললেন আমার কেসের কী হলো, আমার কেসের কী হলো, তাই তো লয়ার বিরক্ত বলবেন, যান ভাই আপনার ফাইলটা নিয়ে আপনি যান, অন্য কোথাও যান। কিন্তু নিজের কেসের ব্যাপারে আপনাকে সক্রিয় থাকতে হবে। আমরা দেখেছি এটা খুবই দুঃখজনক, বিশেষ করে আমাদের কমিউনিটি অনেকেই যোগাযোগ করে না, তাদেরকে ডেকে নিয়ে আসা অফিসে একটা বিরাট ঝামেলা। ওর অফিসে আসলে বসতে পারে না, আমার কাজে আছে, আমার কাজ আছে, আমার 3টে থেকে কাজ, আমি বসতে পারবো না। কিন্তু এটা তারা বুঝতে চায় না যে তাদের এখানে অনুমতিটা না হলে এই কাজ আর করার কোনো উপায় থাকবে না। অতএব এ ব্যাপারে সক্রিয় হতে হবে এবং তাদেরকে কোঅপারেট হতে হবে। আপনি এবং আপনার উকিল দুজনেই একসাথে বসে এই কাজগুলো করতে হবে। আপনি যদি সহযোগিতা না দেন, যে অনেকে দেখি যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, অ্যাপয়েন্টমেন্ট দিতে চায় না, মিস করে। আর অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে সবচেয়ে বড় কথা, না আজকে আমার কাজ আছে, আজকে গাবনার সাহেব বলেছেন সোমবারে গাবনার সাহেব বলেছেন উনি অফ নেবেন, হবে না। একটা কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। I just wanted some information regarding my friend. He's married abroad in Bangladesh, and he's looking to get the spouse visa. He does retail job. I just want to find out if overtime is counted towards meeting the financial requirement of 29,000. Yeah, 29,000. If he has been working for the last 6 months, in the last 6 months, if he can show that he is earning 14,500, that means half of the money there, because they will double it, and they will say that yes, he satisfies the requirement. So you need to produce 6 months pay slip, 6 months bank statement. The money has to be credited to his account, and also a letter from the employer confirming his job, the job is permanent, and the salary, the hours that he's working. So there has to be basically a employment letter. Okay. And so just want to confirm, so if his contractual hours is very less, does overtime count? That has to be confirmed by the employer, saying that although there are many people who work on zero contract, but still they can have more than 20,000 pounds. So that is something the employer will confirm, that although his contractual hour is say 20 hours, but he has got guaranteed overtime.
And in the last 6 months, this much he has earned, and we believe that this will continue. And in the whole year, his income is supposed to be more than 29,000. So that letter has to come from the employer, and if they can look at, if you can produce bank statement that can show that there is a trend that he is always getting almost fixed over time. Okay, like in the last 6 months, like you mentioned. Like Yeah, 6 months. But I would say, although there's a law says 6 months, but there is no harm if you can produce more than 6 months, 7 months, 8 months. So we can just say that you didn't just bring it the required 6 months. People would say that was the requirement. I just fulfilled it, but I can give you more pay slip to say that I have been working. So it's not that before 6 months I was only getting £50. Okay, and as I mentioned, it's a retail job my friend does. So if there is still a shortfall, is there anything else that could be done to meet that financial requirement? Sorry, what did you say? I missed that point. Sorry, if there is a shortfall after doing the overtime, there's Yeah. a slight difference between reaching the 29,000. Yeah, I mean, Anything else you could do? guaranteed regular overtime will always be part of the equation. So if he has got guaranteed regular overtime, and if confirmed by his line manager, confirmed by his employer, then that should be fine. Okay, and in terms of saving, how much, if there is a slight difference in reaching the 29,000, Yeah. How much saving should Yeah, the way it is calculated is that you deduct 16,000 from there. Okay, you deduct 16,000 from there, and whatever savings you have got after 16,000, you divide it by 2.5. So 2.5. 2.5. You divide that by 2.5. So whatever is the whatever is the balance, that will be added to your income. Say, for example, you have exactly £10,000 after 16,000. So you divide 10,000 by 2,500. So then how much you get? You get 4,000, isn't it? Yeah, so that 4,000 then will be added to your annual income. Say your annual income is say 26,000, yeah, and then you have a savings of 26,000. So you deduct 16,000 from 26,000. You have got 10,000. You divide 10,000 by 2.5. Then you have got 4,000. So now your 26,000 plus 4,000 will be your annual income. Are you with me? Okay. So that's how much they will include. Okay. Sorry. That's fine. Okay. Yeah. Understood. Okay. All right then. Okay. Thank you very much. Thank you. For the Okay information. then. Appreciate Thanks. it. Bye. Assalamu alaikum. Assalam. শুধু দর্শক বিন্দু, আমরা যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে কোঅপারেশন উইথ দ্য লয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোঅপারেশন অফ দ্য লয়ার খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা যেহেতু আমি প্রচুর অ্যাপিল নিয়ে কাজ করি এবং অ্যাপিলের ক্ষেত্রে দেখি আমাদের কমিউনিটি থেকে অনেকেই অত্যন্ত কি বলবো, তারা মানে নিজের কেসে নিজেরই কোনো ঘুম নাই। এমনকি কোর্টের দিন সকালেও ঘুম থেকে ডেকে দিতে হয়, বলে না কালকে রাতে অনেক কাস্টমার ছিল, আমি অনেক দেরিতে ঘুমিয়েছি, উঠতে পারিনি। নিজের কেসের ব্যাপারে যেখানে তার ভবিষ্যতের উপর নির্ভর করছে, এত বেখেয়াল হলে চলবে কেন? এরকম কাজে তারা এত বেখেয়াল হলে তারা চলবে কেন? তাদেরকে তো অনেক ইম্পর্টেন্ট করতে হবে। তারপরে দেখা যাবে সাক্ষী আনতে চাইলে না উনি আসতে পারবে না, একটা চিঠি লিখে দেবে। আচ্ছা না ঠিক আছে, আপনি একটা কিছু লিখে দেন, উনি বলবেন। এটা কোনো কথা হলো নাকি? আপনার যে সাক্ষী কোর্টে যাবে, দেন ইউ মাস্ট ব্রিং হিম টু দ্য কোর্ট, টু দ্য অফিস। তার সাথে আমাকে বসতে হবে, কথা বলতে হবে, তারপরে তার স্টেটমেন্টে তৈরি করতে হবে। তো এই সমস্ত ব্যাপারে কোঅপারেশনটা আমরা দেখি যে অনেক কম, ডকুমেন্টের ব্যাপারে অনেক কম থাকে। নিজের স্টেটমেন্ট যেটা সলিসিটরের সাথে বসে তার স্টেটমেন্টটা করলো, সেই স্টেটমেন্টটাও তারা কিন্তু পড়ে না। অ্যাসালামের ক্ষেত্রে আমরা জানি যে বহুত ক্লায়েন্ট আছে তারা নিজেরা কোনোদিন নিজেদের ইন্টারভিউ নোটটা পড়ে দেখে না, কী বলেছে কিছুই বলতে পারে না, উল্টোপাল্টা হয়ে যায়। এবং আমরা এমনও ঘটনা দেখেছি যে স্ক্রিনিং ইন্টারভিউতে এক কথা বলে আসলো, মেন ইন্টারভিউতে আরেক কথা, সলিসিটরের সাথে বসে স্টেটমেন্ট করার সময় আরেক কথা, আর কোর্টে গিয়ে আবার আরেক কথা, 4 জায়গায় 4টে কথা বলে আসলো।
তো এই যে কনসিস্টেন্সি আমরা দেখি একটা বিরাট ব্যাপার, এবং আমরা দেখব অ্যাসালাম কেসের অনেকগুলো ডিসিশনে আমরা দেখি তারা ইন্টারনাল ইনকনসিস্টেন্সি অ্যান্ড এক্সটার্নাল ইনকনসিস্টেন্সি নিয়ে কথা বলে। এক্সটার্নাল ইনকনসিস্টেন্সি হচ্ছে যে আপনি যে কথাটা বললেন সেটা বাইরের যে এভিডেন্স আছে সেই এভিডেন্সের সাথে এটা সামঞ্জস্য নয়। যেমন ধরুন আপনি বললেন যে আমি তো বিএনপি করি, আওয়ামী লীগ আমাকে মেরে ফেলবে, কারণ আওয়ামী লীগ খুব পাওয়ারফুল, তারা সরকারে আছে, তারা মেরে ফেলবে। এখন আজকের দিনে এটা কিন্তু এক্সটার্নাল ইনকনসিস্টেন্ট, কারণ আওয়ামী লীগ কিন্তু এখন পাওয়ারে নাই। আওয়ামী লীগের এখন ওই রকম ক্ষমতা নাই, এখন বিএনপি সরকার পাওয়ারে আছে। আপনি যদি বিএনপি করে থাকেন তাহলে বিএনপি সরকার কেন বিএনপির একজন কর্মীকে বাঁচাবে না? হ্যাঁ, এটা এখনও সম্ভব যে আওয়ামী লীগের থেকে কেউ আপনাকে গোপনভাবে আপনাকে মারবে, কিন্তু সেটা মারার এই প্রবণতাটা অনেক কম হবে। যাতে প্রোটেকশনের ব্যাপারটা আপনি কেন প্রোটেকশন পাবেন না? এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে এক্সটার্নালি ইনকনসিস্টেন্ট, অর্থাৎ বাইরে যে সমস্ত ঘটনাগুলো আমরা জানি সেটার সাথে আপনার কাহিনী কিন্তু মেলে না। আরেকটা আছে ইন্টারনালি ইনকনসিস্টেন্ট। ইন্টারনালি ইনকনসিস্টেন্ট কী হতে পারে? যে আপনি যেমন এক এক সময় এক এক রকম কথা বললেন। স্ক্রিনিং ইন্টারভিউতে আপনি বললেন যে আমাকে ধরে আবার পরে 2 বার আক্রমণ হয়েছে এবং পুলিশ আমাকে 3 বার ধরে নিয়ে গিয়েছিল, পিটিয়েছিল। আবার মেন ইন্টারভিউ থেকে কেউ বললেন আমার পরে 10 বার অ্যাটাক হয়েছে, আর পুলিশ প্রতি সপ্তাহে আমার এসে ধরে নিয়ে যেত। এটা কিন্তু ইন্টারনালি ইনকনসিস্টেন্ট। আপনি যে কথা নিজেই বলেছেন, নিজের কথার ভিতরে আপনি 2 কথাটা আপনি বলে ফেললেন। কিংবা আপনি বললেন যে আপনার বাবাকে তারা খুন করে ফেলেছে, এরপরে আবার আপনি আরেক জায়গায় বললেন আপনার বাবাকে তারা গুম করে ফেলেছে। একটা খুন করে ফেলা, একটা গুম করে ফেলা, দুটো কিন্তু এক জিনিস না। যদিও গুম হওয়ার পরে উনি খুন হতে পারেন, কিন্তু গুম হয়ে গেছে তার অর্থ এই না যে উনি অটোমেটিক্যালি খুন হয়ে গেছেন। বা যদি একটা সময় পরে আপনি বলতে পারেন যে যেই 5 বছর ওনাকে পাওয়া যাচ্ছে না, ধরে নেওয়া হচ্ছে ওনাকে খুন করে ফেলা হচ্ছে, যেটা আলাদা জিনিস। তো প্রতিটা কথার ভিতরে কনসিস্টেন্সি একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। তারপরে যে বললাম যে তারা ওই ইন্টারনাল কনসিস্টেন্সির ভিতরে আপনাকে প্রশ্ন করলো যে তুমি তো ধরুন আপনি আওয়ামী লীগ থেকে অ্যাপ্লাই করেছেন, আপনাকে প্রশ্ন করলো আচ্ছা আওয়ামী লীগের মূল রাজনৈতিক মতাদর্শ কী, বা তারা কিসে বিশ্বাস করে। আপনি এমন এমন কথাবার্তা বললেন যেটা মিল। আপনি তো বললেন আওয়ামী লীগের ইন্টেনশন হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে তারা বাংলাদেশ শাসন করবে, এবং তারা কি করবে, তারা বাংলাদেশে সত্যিকারের ইসলামিক সমাজতন্ত্র কায়েম করবে। তারা সমাজতন্ত্র কিন্তু যারা হচ্ছে ইসলাম, এটা কি আওয়ামী লীগের গঠনতন্ত্র বা মূল মন্ত্রের সাথে মিলল? তারা বলবে এটা কিন্তু ইন্টারনালি ইনকনসিস্টেন্ট। আপনি যেটা বললেন এটা এক্সটার্নালি ইনকনসিস্টেন্ট, কারণ এটা আওয়ামী লীগের মূল মন্ত্রের সাথে যায় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমরা এরকম পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করি, কিন্তু নিজের দল, নিজের পলিটিক্স সম্পর্কে কোনো ধারণা নাই। আমরা যখন ছোটোবেলায় বড় হয়ে উঠছিলাম, স্কুল কলেজে পড়তাম, আমরা দেখতাম আমাদের অনেক বড় ভাইরা অনেক রাজনীতি করে, এবং তখনকার দিনে, এখনকার দিনে কী অবস্থা আমরা জানি না, আমরা দেখতাম এরা কিন্তু 9-10-এ পড়লো বা কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়লো, এরা পলিটিক্স নিয়ে প্রচুর পড়াশোনা করতো, প্রচুর জানতো। এবং ওই সময় বোধহয় নেহার সরকার বা এরকম কার নামের বোধহয় কী একটা রাজনীতির বই ছিল, একটু সরু বই, এই বইটা তারা পড়ে মুখস্থ, প্রচুর তারা পড়াশোনা করতো এবং অনেক কথা তারা বলতে পারতো। আজকের দিনে আমার জানি না মানুষের পড়াশোনার কী হয়েছে, এখন তো বই পড়ার রীতিই বন্ধ হয়ে গেছে, কারণ সবই তো এখন ইন্টারনেটে পাওয়া যায় বলে লোকে আর এখন পড়াশোনা করার ধার ধারে না। তো এটা একটা প্রবলেম। তো তারা কিন্তু পড়াশোনা করতেন। এখন আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন আমি 10 বছর ধরে বিএনপি রাজনীতি করি, আওয়ামী রাজনীতি, কিন্তু আপনি পার্টি সম্পর্কে কিছুই বলতে পারেন না। অত্যন্ত দুঃখের বিষয় যে অনেকে আওয়ামী লীগ নামটাও ইংরেজিতে বানান করতে পারে না, অনেকে শেখ হাসিনার নামও ইংরেজিতে বানান করতে পারে না। অত্যন্ত দুঃখজনক যে আপনি বলছেন যে উনি আপনার নেত্রী, আপনার দেশনেত্রী, আপনার দলনেত্রী, আপনি তার প্রতি অনুগত ছিলেন 10 বছর, কিন্তু তার নামটাও আপনি সুন্দরভাবে সঠিকভাবে লিখতে পারলেন না, পার্টির নামও আপনি লিখতে পারেন না। কত দুঃখজনক। পার্টি সম্পর্কে কিছুই জানেন না। যদি তা পার্টির জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে প্রশ্ন করা হয়, প্রেসিডিয়াম সম্পর্কে প্রশ্ন করা হয়, তাহলে আপনি শুধুমাত্র দেখা গেল আপনি আপনার নিজের যে একটা ইউনিট, নিজের উপজেলার একটা ইউনিট, সেই ইউনিটের 2-4 জনের নাম আপনি বললেন। প্রায় সময় আমরা দেখেছি যে এ ধরনের ক্ষেত্রে তারা কিন্তু হোম অফিস গুগলে একটা চেক করে বা পার্টির বিভিন্ন ওয়েবসাইট থেকে তারা বার করার চেষ্টা করে যাদের কথা আপনি বলছেন তারা আদৌ পার্টিতে কোনো গুরুত্বপূর্ণ পদ তারা দখল করে আছে কি না। এই জন্য বললাম যে এদের যদি নিজের দল সম্পর্কে আইডিয়া না থাকে, যে দলের আদর্শ কী,
দল কি করেছিল গত নির্বাচনে তো তারা অংশগ্রহণ করেনি, বা 24 সালের 7ই জানুয়ারি নির্বাচনে বা তার আগে নির্বাচনে কতটা আসন তারা পেয়েছিল এ সম্পর্কে কিছুই তারা বলতে পারে না। দল কবে গঠিত হয়েছিল অনেকেই বলেন যে দলকে গঠন করেছে শেখ মুজিবুর রহমান গঠন করেছে। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবশ্যই আওয়ামী লীগের এক অবিসংবাদিত নেতা, কিন্তু উনি কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেনি। উনি হয়তো প্রতিষ্ঠাতা ছিলেন কি বলে যুগ্ম সম্পাদক ছিলেন উনি এবং শামসুল হক, কিন্তু আওয়ামী লীগ কিন্তু উনি প্রতিষ্ঠা করেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা অনেকে জানেন, কেন জানি না, এটা সেটা ছিলেন মৌলানা ভাসানী, শহীদ সোহরাওয়ার্দী, এরা সবাই মিলে তারাই ছিলেন এর মূল হোতা। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ইয়াং নেতা ছিলেন, ওই পর্যায়ে যাননি যে পর্যায়ে নিজে একটা দল উনি গঠন করতে পারবেন। পরবর্তীকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পরে উনি দলের মানে সর্বময় কর্মকর্তা এই রূপে আবির্ভূত হলেন 60-এর দশকে। তো ফলে দলের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একথা বললে তারা বলবে যে দল সম্পর্কে আপনি কিছুই জানেন না। তো এই জন্য বললাম যে রাজনৈতিকভাবে যারা রাজনৈতিক গ্রাউন্ডে যারা আশ্রয় চাচ্ছেন তাদের কাছ থেকে তো ভালো একটা রাজনৈতিক একটা ভিউ, একটা মতামত হোম অফিস আশা করতে পারে। তারপরে যারা দেখি আমাদের বর্তমানে আমরা দেখছি যে আমাদের কমিউনিটি থেকে একটা বিরাট অংশ, বাংলাদেশ এবং পাকিস্তানি কমিউনিটি থেকে বিরাট অংশ কিন্তু তারা এলজিবিটি কমিউনিটি, যে তারা গে বা বাইসেক্সুয়াল বা তারা ট্রান্সজেন্ডার এই ধরনের একটা বা তারা লেসবিয়ান মহিলা হলে তারা কিন্তু এটার গ্রাউন্ডে তারা অ্যাপ্লিকেশন করছে। এবং এখানে অনেক ধরনের প্রশ্ন করা হয়, কারণ এই তো বললাম এই ধরনের কেসগুলিতে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আপনার ক্রেডিবিলিটি। যদি এখন যেটা হোম অফিসের পজিশন, এবং তারা জাজদেরকে বলেও দেয় যে যদি জাজ সাহেব মনে করে যে অ্যাপিল্যান্ট গে, তাহলে জাজ সাহেব কিন্তু অ্যাপিল অ্যালাউ করতে পারবে। দেশে গেলে সে কিভাবে থাকবে, তারপরে হামলা হবে কি হবে না, এটা এখন হোম অফিস কনসিড করে নেয়। তারা ধরেই নেয় পাকিস্তানি বাংলাদেশিরা তারা যদি গে হয় বাংলাদেশে বা পাকিস্তানে ফিরে গেলে তাদের প্রবলেম হবে, কারণ তারা সেখানে ওপেনে চলতে পারবে না। এখন এটা নিয়ে আর তর্ক করে কোনো লাভ নাই যে বাংলাদেশে কী করা হচ্ছে, এই হচ্ছে না হচ্ছে, পুলিশ কী করছে, এটা নিয়ে প্রচুর ডকুমেন্ট আছে। এরকম কোনো ডকুমেন্ট নাই যেখানে বলা হয়েছে যে বাংলাদেশে এলজিবিটি কমিউনিটি বা পাকিস্তান এলজিবিটি কমিউনিটি খুব ভালোভাবে আছে। যদিও আমরা দেখেছি যে পাকিস্তানের চাইতে বাংলাদেশে একটু পার্থক্য আছে, এই যে পাকিস্তানে বড় বড় দেশ মানে বড় বড় শহরগুলিতে করাচি, লাহোর, এখানে হাই সোসাইটিতে কিছু এক্সক্লুসিভ গে ক্লাব আছে, যেটা সাধারণ গে পাবলিকের ধরাছোঁয়ার বাইরে। সেখানে তারা হয়তো এক ধরনের প্রোটেকশান, নিরাপত্তা তারা পায়, যেটা হয়তো বাংলাদেশের ক্ষেত্রে সম্ভব নয়। বাংলাদেশে এই ব্যাপারে আরও অনেক বেশি ক্লোজলি মনিটরিং হয়। যাই হোক, বাট ওভারঅল পাকিস্তান বাংলাদেশিদের ভিতরে অবস্থা অনেকটা সেম, একই অবস্থা আছে। এখন এই ধরনের ক্ষেত্রে যেহেতু আপনার নিজের ব্যক্তিগত ক্রেডিবিলিটির এখানে ইস্যু, হোম অফিস কিন্তু আপনাকে ইমোশনাল ডেভেলপমেন্ট, ইমোশনাল জাজমেন্ট তারা দেখতে চায়। ইন্টারভিউতে তারা প্রশ্ন করতে পারে ইমোশনাল জার্নি, কারণ এটা এমন নয় একটা লোক কিন্তু সে সমকামী, সেটা এমন না একদিন সকালে তার ঘুম ভাঙলে বা স্বপ্ন সে দেখলো, স্বপ্ন থেকে ঘুম থেকে উঠে সে বললো আজ থেকে আমি গে হয়ে গেলাম, এভাবেই কিন্তু কেউ গে হয় না। এটা একটা জার্নি, একটা প্রসেস, একটা দীর্ঘ সময় ধরে তারা ভাবে। আচ্ছা, একটা কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন কলার। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, শুনছি। ভাই আমি বাংলাদেশ থেকে এসেছি আজ মানে 2023 সালে আমি এসেছিলাম। আসলে বেসিক্যালি আমি ব্যাংকে চাকরি করতাম। তো সরি আপনার শেষে থেকে বলুন, আপনি বাংলাদেশে আসলেন 23 সালে, কি ভিসা নিয়ে আসলেন? ওয়ার্ক পারমিট? আমি বেসিক্যালি বাংলাদেশে খুব মানে ব্যাংকের থেকে আমার নিজের চাচা মারা যায় হলো, উনি রাজনীতিক ছিলেন, উনি রাজনীতির নেতা ছিলেন। আমি একটা ছোট শহরের নাম বলছি যেখানে উনি রাজনীতির নেতা ছিলেন, এবং উনি মার্ডার হয়ে যান আওয়ামী লীগের মাধ্যমে এবং জামাতের মাধ্যমে আর কি। তখন ওই সময় আর কি একটা গন্ডগোলের কারণে ওনাকে মার্ডার করা হয়। তো আমার কাছে অনেক নথিপত্র ছিল, আমার চাচা আমার সাথে শেয়ার করতেন। আমার কোনো ভাই বোন ছিল না, উনি আমার সাথে শেয়ার করে রাখতেন, বিকজ অফ যেহেতু সে বিবাহ করেনি, আমাকে সে নিজের মেয়ের মতোই দেখতো। তো উনি আমার কাছেই রেখে দিয়েছেন ওই জিনিসগুলো। উনি আপনার কি হতেন সম্পর্কে? আমার আপন চাচা। আপন চাচা? জি। জি, তারপর কি হলো বলেন।
তো উনি মারা ব্যাংকে চাকরি করে ভিসা পাওয়া খুবই কষ্টকর। তো আমি মানে ট্যুরিস্ট ভিসা নিয়েই আসি। তারপরে আমি সত্যি কথা বলে কয়েক মাস পরে অ্যাসাইলাম সিক করলাম আর কি, যে আমি অ্যাসাইলামে গেলাম, কিন্তু আমার প্রথমবারটা ইয়ে হয়ে যায়, মানে ওরা বলে যে না তুমি এটা হবে না তোমার। দেন আর একবারও করেছি, তাও হয়নি। বেসিক্যালি আমি সাদা উকিল নিয়ে করেছিলাম বলে হয়তো বা আমার হয়নি। তো এখন আসলে আমি কি করতে পারি? এখন প্রশ্ন হতো যে আপনাকে দেখতে হবে যে কী কারণে আপনাকে তারা বিশ্বাস করেনি, কী কারণে তারা মনে করছে আপনার বাংলাদেশে ফিরে গেলে রিস্ক হবে না। সেই ক্রেডিবিলিটি ইস্যুগুলি আপনাকে অ্যাড্রেস করতে হবে, এবং যে সমস্ত গ্যাপ আছে, যে স্টোরিতে আপনার গ্যাপ থাকতে পারে, সেটা আমি আপনার কাগজ না দেখলে আমি তো কিছুই বলতে পারবো না। তো সেটার পরে ভিত্তি করে আপনাকে হয়তো ফার্দার সাবমিশনে যেতে হবে। আপনি অবশ্যই একজন ভালো আইনজীবী যিনি অ্যাসাইলাম নিয়ে কাজ করেন তার কাছে যাবেন এবং দেখবেন আপনার কেসের মধ্যে ল্যাকিং কী ছিল, কী কী জিনিস আপনার ত্রুটি ছিল, সেটাকে আপনার কভার করতে হবে। শুধু দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষে এসে গেছি। আমার এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে। ভালো থাকেন। আজকের মতো এখানেই আমরা সমাপ্তি টানছি।